হ্যালো, 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 হ্যালো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটু কি কাইন্ডলি চেক করবেন যে এখন ঠিক আছে কিনা সাউন্ডটা? প্লিজ। এখন ঠিক আছে? দেখেন তো একটু সাউন্ড ঠিক আছে কিনা? হ্যালো, সাউন্ড কি ঠিক আছে এখন? সরি রে, মানে তোর রিসিভারের সমস্যা ছিল অ্যান্ড আমি হচ্ছে গিয়ে সবচাইতে মানে হাইপার টাইপের একজন, বুঝছো? মানে বয়স কম তো হয়তো ধৈর্য নাই। আমি কি করছি আমার বোনরে দিয়ে এখন আমি মানে বহুত এই 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 বয়া মাইক মানে যেটা দিয়ে আমি ক্লাস নিতাম, বুঝছেন? আমি 2 বছর পর এই বয়া মাইক বের করছি এখন। এখন বয়া মাইক বের করে বয়া মাইক কেমনে কাজ করে ওইটাই ভুলে গেছি। পরে মাহির আসিফে ফোন দিছি, মাহির তো বয়া দিয়ে ক্লাস নেয়। দেন মাহির আসিফে ফোন দিয়ে মাহির আসিফ থেকে শিখলাম। এখন সমস্যা হলো এটার ব্যাটারি নাই, এখন 2 বছর ধরে এটা চালাই, মানে এই মাইক ইউজ করি না। তো আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যাক, মানে রিসিভারটা ফ্রিজ হয়েছিল, বুঝছেন? পরে দেখলাম বইন কতক্ষণ বাড়ি দিল। বাঙালির অভ্যাস, বুঝছেন? বাঙালির অভ্যাস, এটা দুইটা কতক্ষণ বাড়ি দিছে। এটা হচ্ছে মাইকের বক্স আর কি। পরে দেখলাম ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন ঠিক আছে আই গেস। আসেন, বিসমিল্লাহ। থুর, পুরো মেজাজটাই খারাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। আচ্ছা, যাই হোক, এখন আই গেস ঠিক আছে। ওকে, যেটা বলতেছিলাম যেটা বলার জন্য আসলে মূলত রেডি, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট মেসেজ দিচ্ছে যে ভাইয়া আমাদের উদ্ভাসে ক্লাস করতে হয়, অনলাইনে ক্লাস করতে হয়। সো 3টা ক্লাস নেওয়াটা, মানে 3টা ক্লাস যদি করতে হয় উইকে আপনারই, তাহলে প্যারা হয়ে যায়। সো আমি যেটা ঠিক করছি সেটা হচ্ছে আমরা 3 দিনই পড়বো ঠিক আছে? আমরা 2 দিন বেশি করব, বেশি পড়বো, 3 নাম্বার দিন একটু কম পড়বো, ঠিক আছে? মানে আজকে আমি কম কম পড়াবো। আচ্ছা, কম পড়াবো বলতে হচ্ছে গিয়ে কম পড়াবো আর কি। ওকে, মানে তাহলে আর কি স্ট্রেন্থের উপর প্যারাটা হবে না। এখন বলেন, স্টার্ট করবো, ঠিক আছে? ওকে, বলেন। হার্ড, হার্ড কোনো টার্মই নাই। কেমিস্ট্রিতে কোনো হার্ড টার্মই নেই, জীবনটাই হার্ড। ওকে, তো আসুন আমরা স্টার্ট করে দিই। স্টার্ট লেখেন, আমি স্টার্ট করে দিচ্ছি চুপচাপ। মাথা এমনি গরম আছে, হ্যাঁ মাথা এমনি গরম আছে। বেশিক্ষণ পড়াবো না, তাড়াতাড়ি, অল্প পড়াবো। বলেন, স্টার্ট। ওকে, ওকে স্টার্ট। বিসমিল্লাহ রহমান রহিম। আচ্ছা, আমরা একটু 3D সিরিজটা দেখব। 3D সিরিজ, 3D সিরিজ বলতে আমাদের 21 থেকে 30 নম্বর মৌল। ওকে, 21 থেকে 30 নম্বর মৌল, 21 থেকে 30 নম্বর মৌল। সচিন টেন্ডুলকার ভ্যারি ক্রেজি ম্যান ফের কবে নিকা করতে যাবে? নিকা মানে হচ্ছে বিবাহ। ওই যে আপনাদের লাল সালু ছিল না, নিকা করবি ড্যাশ ড্যাশ, ঠিক আছে? সৈয়দ ওয়ালিউল্লাহ যে বলতো নিকা করবি ড্যাশ ড্যাশ, আসলে সৈয়দ ওয়ালিউল্লাহ না, মানে মজিদ। ওকে, তো এটা হচ্ছে নিকা মানে বিবাহ। ফের কবে নিকা করতে যাবে, ফের মানে আবার কবে নিকা করতে যাবে। শালার কপাল হচ্ছে এরকম, একবারই বিয়ে হয় না আবার ফের, ঠিক আছে? যাই হোক, কথা হচ্ছে এটা হচ্ছে 3D সিরিজ। 3D সিরিজ কি? 3D সিরিজ হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। ফের মানে ফেররাম, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ওকে, ওকে, ডান ডান। এবার ওদের পারমাণবিক সংখ্যাটা লিখে ফেলেন। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ইলেকট্রন বিন্যাস লাগবে ওদের, ইলেকট্রন বিন্যাস লাগবে ওদের, ইলেকট্রন বিন্যাস লাগবে। ওকে, খেয়াল করেন। স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21। শর্টকাটে কীভাবে লিখতে হয়? 21, 21 মানে কি একটু পড়ি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। একটু কিন্তু সবার জন্য আছে, খেয়াল করেন, সবার জন্য আছে, তাই না? 18, একটু কি 18 না? 18, 2, 8, 10, 8, 18, রাইট? ওকে,
তারপর আমরা জানি 4s আগে ফিল আপ হবে, তারপরে 3d ফিল আপ হবে। তাহলে 18, এবার হচ্ছে 2-এ 20, 18 আর 2-এ 20 আর 1-এ 21। ওকে, তার মানে আমি স্ক্যান্ডিয়ামটাকে একবারে লিখতে হবে, একবারে লেখা জানতে হবে। তাহলে এই যে এইটাকে আমরা একবারে লিখবো আর্গন। 18 মানে কি আর্গন না? আর্গন। 18 মানে কি আর্গন। তাহলে 3d1 4s2। এখন চিন্তা করেন টাইটানিয়াম, টাইটানিয়াম মানে কি? টাইটানিয়াম হচ্ছে 22, রাইট? টাইটানিয়াম হচ্ছে 22। এখন 2 কি আর বাড়বে? 2 কি বাড়বে? বাড়বে না। তাহলে ডি 1 থেকে 10 পর্যন্ত হবে, ডি 1 থেকে 10 পর্যন্ত হবে, তার মানে ডি এর চেঞ্জ আসবে। তাহলে আর্গন 3d 4s, 2 2-এ 22, দেখেন 22 হয়ে গেছে না? 2 2-এ 22 আর কি, যাই হোক 2 আর 2-এ 22 হয়েছে। এখন যদি হয় আমার এই যে ভ্যানাডিয়াম, তাহলে কি হবে? 2 আর 3-এ 23, রাইট? তাহলে আমরা সুন্দর মতো খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ইলেকট্রন বিন্যাসগুলো করে ফেলি। তাহলে স্ক্যান্ডিয়াম কি হবে? 2 আর 1-এ 21, 2 আর 2-এ 22, 2 আর 3-এ 23, 2 আর 4-এ 24। এই জায়গায় একটু গ্যাঞ্জাম আছে, রাইট? ওকে ফাইন, করবো আমরা একটু পরে গ্যাঞ্জামটা ঠিক করবো। 3d 4s, 2 আর 5-এ 25, 3d 4s, 2 আর 6-এ 26, 3d 4s, 2 আর 7-এ 27, 3d 4s, 2 আর 8-এ 28, 3d 4s, 2 আর 9-এ 29, 3d 4s। এখন কি আর 9 হওয়ার সুযোগ আছে? না, এখন 10 হয়ে যাবে, রাইট? এখন কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। তাহলে গ্যাঞ্জাম কোন জায়গায়? গ্যাঞ্জাম হচ্ছে এইটাতে, রাইট? গ্যাঞ্জাম হচ্ছে এইটাতে। কেন গ্যাঞ্জাম? কারণ আমরা কি জানি? আমরা জানি 3d কে ফিল আপ করতে হয়, অর্ধ ফিল আপ করতে হয়, রাইট? তাহলে 4s1 হবে, 3d 5 হবে। ওকে, আচ্ছা। আর গ্যাঞ্জাম কোনটাতে? আর গ্যাঞ্জাম হচ্ছে এইটাতে। আমরা জানি ডি ফিল আপ করতে হবে, ডি ফিল আপ করতে গেলে কি হবে? 3d 10, 4s1। ওকে ওকে ফাইন। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন বিন্যাস। আমরা মনে হয় বুঝে গেছি, রাইট? ওকে, ঠিক আছে, ওকে ফাইন। এখন একটু খেয়াল করেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এদের মধ্যে আমরা খুব ভালো করে জানি অবস্থান্তর মৌল কারা আছে। এখানে কি আছে লেখা? হ্যাঁ, দেখেন। তাহলে অবস্থান্তর মৌল কারা? অবস্থান্তর মৌল হচ্ছে, আচ্ছা আমাকে একটু বলেন, এক ডান, ফার্স্ট 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 ফার্স্ট, এক ডান, তাড়াতাড়ি। আমরা ইলেকট্রন বিন্যাস ফার্স্ট করতে জানতে হবে, হ্যাঁ, এদের ফার্স্ট ইলেকট্রন বিন্যাস করতে হবে, হ্যাঁ, বলেন এক ডান। আজকে বেশিক্ষণ পড়াবো না, আমি বারবার বলছি, হ্যাঁ, আজকে বেশিক্ষণ পড়াবো না, 1 ঘন্টাও হয়তো পড়াবো না। টপিক শেষ হোক, ছুটি দিব। টপিক শেষ না হলে ছুটি নেই। ওকে, আচ্ছা, এটা লাগবে না, এটা ইঞ্জিনিয়ারিংয়ে লাগে, এটা আপনাদের লাগবে না। আচ্ছা দেখেন, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল হচ্ছে যদি আপনার মানে কি বলে, স্থিতিশীল আয়নগুলো, হ্যাঁ, স্থিতিশীল আয়ন, যেসব ডি ব্লকের সুস্থিত আয়নে, দেখেন স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা অসম্পূর্ণ থাকে। ইলেকট্রন দ্বারা অসম্পূর্ণ থাকে। অসম্পূর্ণ মানে কি বলেন তো? অসম্পূর্ণ মানে কি? অসম্পূর্ণ মানে হচ্ছে ডি 1 থেকে ডি 9 পর্যন্ত থাকে, হ্যাঁ, ডি 1 থেকে ডি 9 পর্যন্ত থাকে, তাদেরকে আমরা কি বলি? অবস্থান্তর মৌল বলি। তাহলে অবস্থান্তর মৌল 9 কে, অবস্থান্তর মৌল 9 হচ্ছে গিয়ে আমার যার ডি 0 বা ডি 10, তার মানে ডি 10 বা ডি 0, এই দুইটা জিনিস কি থাকবে না? অবস্থান্তর হবে না, অবস্থান্তর হবে না। একদম যদি টু দ্য পয়েন্ট কথা বলতে যাই, আমাদের এদের এই যে আমাদের যে 21 থেকে 30 যাদেরকে আমাদের লাগে, হ্যাঁ, যাদেরকে আমাদের লাগবে, তাদের মধ্যে স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন কি? স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়াম 3+। তাহলে দেখেন স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d 4s, 2 আর 1-এ 21, তাই না? এখন 3+ মানে কি? 3টা চলে গেছে, 3টা চলে গেছে, এই অর্থটা কি বলেন তো? 3টা চলে গেছে মানে হচ্ছে 2ও চলে যাবে, 1ও চলে যাবে। তার মানে কি 3d 0, 3d 0 হইলে কি অবস্থান্তরিত হবে, অবস্থান্তর মৌল হবে? উত্তর হচ্ছে না। আবার আবার জিঙ্ক 2+, চিন্তা করে দেখেন, জিঙ্ক মানে কি? আর্গন 3d 4s, 4s 2, 3d 10। এখন জিঙ্ক 2+ মানে কি? 2 চলে গেছে, 2 কি হয়ে গেছে? 2 চলে গেছে, 2 চলে গেছে, তাহলে 2 এর জায়গায় কি? 0।
এখন দেখেন তো 3D10 কি পসিবল না, 3D10 হলে কি হবে না, অবস্থান্তরিত হবে না। তার মানে মুদ্রা কথা হচ্ছে আমাদের যে 21 থেকে 30 স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, এদের মধ্যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কি না, অবস্থান্তর না। তাহলে এই যে এগুলো কিন্তু মেডিকেলে আসবে, আমি ক্লিয়ারলি বলতেছি এগুলো মেডিকেলে হুবহু আসবে, বলবে নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়, নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়। তাহলে অবস্থান্তর নয় কারা, স্ক্যান্ডিয়াম জিঙ্ক, এরা অবস্থান্তর না। তার মানে কমন সেন্স আপনার কি বলে, জিঙ্কের নিচে কি আছে, জিঙ্কের নিচে ক্যাডমিয়াম আছে, ক্যাডমিয়ামের নিচে কি আছে, মার্কারি আছে, এরাও কি হবে না, অবস্থান্তর হবে না। মানে জিঙ্কের সারণীটা দিয়ে প্রশ্ন দিতেই পারে। হ্যাঁ, তাহলে এরা কি না, এরা অবস্থান্তর না, এরা অবস্থান্তর না। স্ক্যান্ডিয়ামের নিচে কি আছে, ইট্রিয়াম আছে, তারপরে ল্যান্থেনাম আর অ্যাক্টিনিয়াম, এগুলো দিয়ে প্রশ্ন হয় না। হ্যাঁ, এগুলো দিয়ে প্রশ্ন আসে না। এই প্রশ্নটা আসে হচ্ছে এই মনে করেন জিঙ্ক না দিয়া হুট করে ক্যাডমিয়াম দিয়ে দিল অপশনের ভিতরে, বা হুট করে মার্কারি দিয়ে দিল, বললো কি নিচের কোনটি অবস্থান্তর নয়, নিচের কোনটি অবস্থান্তর নয়, তখন আপনাকে এটা চিনতে হবে যে জিঙ্কের নিচে ক্যাডমিয়াম আছে, ক্যাডমিয়ামের নিচে মার্কারি আছে, মার্কারির নিচে কপারনেশিয়াম আছে, সিএন, হ্যাঁ সিএন কপারনেশিয়াম লাগবে না, কপারনেশিয়ামও লাগবে না। এদের থেকেই প্রশ্ন আসে, প্রশ্ন কঠিন বাইরে থেকে আসে না, প্রশ্ন ভিতর থেকে আসে। ওকে, আমাকে বলেন বক্স ডান ফার্স্ট। ওকে, তাড়াতাড়ি। আচ্ছা, আগের ক্লাসটাকে ডিলিট করছিলাম, দেখেন তো। যাই হোক, ডিলিট হইলে হয়েছে না, এটা নেই। ওকে, ভেরি গুড। আচ্ছা, অবস্থান্তর মৌলদের বৈশিষ্ট্য খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ, ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। এটা আপনি চিনেন, কেমনে চিনেন দেখেন, দেখেন দেখেন দেখেন। আপনি শিখছেন না, ছোটবেলা থেকেই পড়তেছেন। 9-10-এ যোজনীর একটা ইয়া ছিল বিজ্ঞান বইয়ে। হ্যাঁ, 9-10-এ তো না, 8-এ, 8-এ বিজ্ঞান বইয়ে ছিল, আর 9-10-এ কেমিস্ট্রি বইয়ে ছিল। হ্যাঁ, ওইখানে আপনি পড়তেন ফেরাস, তারপরে ফেরিক, এরকম পড়তেন না। তারপরে হচ্ছে কিউপ্রাস, কিউপ্রিক, হ্যাঁ কিউপ্রিক, তারপরে লেড সিলভার আস, হ্যাঁ সিলভার ইক, এরকম পড়তাম না আমরা, এরকম পড়তাম না। আচ্ছা, সিলভার দুইটাও না, সিলভার একটা দিয়ে একটাই বেশি চলে আর কি। হ্যাঁ, তারপরে ম্যাঙ্গানাস আয়ন Mn2+, তারপরে Mn4+, এগুলো আপনি দেখছেন, রাইট, এগুলো আপনি দেখছেন কিন্তু। হ্যাঁ, তারপরে জিঙ্ক তো একটাই হয়, জিঙ্কের দুইটাই হয়। তারপরে ক্রোমিয়াম, ক্রোমিয়াম 6+ আপনি দেখছেন, ক্রোমিয়াম 3+ আপনি দেখছেন। হ্যাঁ, ক্রোমিয়াম 3+ দেখছেন, ক্রোমিয়াম 6+ দেখছেন। তার মানে কি, এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। আচ্ছা, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, কেন বেশি হয়, অনেকগুলো রিজন বলা যায় গলনাঙ্ক স্ফুটনাঙ্কের, বাট আপাতত বুঝতে হবে না। কথা হচ্ছে এরা ধাতু, এরা হচ্ছে উৎকৃষ্ট মানের ধাতু, এরা উৎকৃষ্ট মানের ধাতু। আর আমরা জানি ধাতুদের কি হয়, যেমন দেখেন এস ব্লকের পরে কিন্তু ডি ব্লক, তাই না, আমরা আজকে ডি ব্লক পড়তেছি। তাহলে এস ব্লকের ওরা কিন্তু নরম ধাতু, যেমন আপনারা পড়ছেন ছোটবেলায় সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, আমরা কাটছি, আমরা বিক্রিয়া টিক্রিয়া করছি, লেসাইন টেস্ট করার সময় সোডিয়াম লাগে, প্রথমে ফিউশন টিউবে সোডিয়াম দিতে হয়, তো সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়। ক্লিয়ার? তার মানে কি, এরা নরম ধাতু, বাট আস্তে আস্তে যখন উৎকৃষ্ট মানের ধাতু আসে মিডেলে, তার মানে কি এরা ভালো ধাতু। তাহলে ধাতুদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হওয়া উচিত, বেশি হওয়া উচিত, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। ওকে ফাইন। মেইন টপিক, জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে। ক্লিয়ার? এটা আপনিও জানেন, আমিও জানি। ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, একদম ক্লিয়ারলি শুনেন, মেডিকেলে এই জায়গা থেকে প্রশ্ন আসে, মেডিকেলে এই জায়গা থেকে প্রশ্ন আসে, জাহাঙ্গীরনগরে প্রশ্ন আসে, এগ্রিকালচার গুচ্ছতে প্রশ্ন আসে এই জায়গা থেকে। তার মানে একটু ভালো করে পড়তে হবে। ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, কিচ্ছু লাগবে না। ম্যাগনেটিজম 3 ধরনের আছে, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, আরেকটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, আরেকটা কি, ডায়াম্যাগনেটিক। ওকে, ফেরো মানে তীব্র আকর্ষণ করে, চুম্বককে তীব্র আকর্ষণ করে, তীব্র আকর্ষণ, তীব্র আকর্ষণ, তীব্র আকর্ষণ করে। প্যারা মানে কি, প্যারা মানে হচ্ছে কি আমাদের মিডিয়াম আকর্ষণ করে, হ্যাঁ মৃদু আকর্ষণ বা মিডিয়াম আকর্ষণ। আর ডায়া মানে কি, ডায়া মানে হচ্ছে আকর্ষণ করে না, মানে বিকর্ষণ। আচ্ছা, এটা কিন্তু আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারও আছে, মেডিকেলে আপনারা পড়েন ফিজিক্সের ওই যে চুম্বকের চ্যাপ্টার আছে না ফিজিক্স সেকেন্ড পেপারে, 4 আর 5 চুম্বকের চ্যাপ্টার আছে না, চুম্বকের তড়িৎ প্রবাহ, হ্যাঁ তা ওই বিভিন্ন জিনিসপত্র আছে চুম্বকের, ওই যে কঠিন দূরের চ্যাপ্টার, ওইখানে কিন্তু এগুলো আছে, এগুলো কিন্তু মেডিকেলে আসে। কেমিস্ট্রিতে কি আসে একদম ক্লিয়ারলি শুনেন,
বেসিকটা জানলেই হয়ে যাবে। তাহলে ফেরো মানে কি তীব্র আকর্ষণ করে, তীব্র আকর্ষণ করে তিনজন। কয়জন? তিনজন, একদম ক্লিয়ারলি তিনজন। ফের কবে নিকা, শেষ। ফের কবে নিকা মানে আয়রন কোবাল্ট নিকেল, এরা তিনজন কি, এরা তিনজন হচ্ছে আমাদের ফেরোম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক মানে কি? প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে যদি যদি এটা আমরা একটু পরে দেখবো, ডিটেলসই দেখবো। যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে ওইটা কি, বিজোড় ইলেকট্রন থাকলে ওইটা কি, ওইটা হচ্ছে প্যারা। ভাই খেয়াল করেন, সকল প্যারাই হচ্ছে সকল ফেরোই হচ্ছে প্যারা, বাট সকল প্যারা ফেরো না। মানে কি, আকর্ষণ আছে মানেই কি প্যারা, আকর্ষণ আছে মানেই প্যারা। অনেক আকর্ষণ তখন এটা ফেরো হয়ে যাবে, অনেক আকর্ষণ তখন এটা ফেরো হয়ে যাবে। তো আমরা একটু পরে দেখব, বিজোড় ইলেকট্রন যদি থাকে, ইলেকট্রন বিন্যাসে যদি বিজোড় ইলেকট্রন থাকে তাহলে ওরা প্যারা চুম্বক। যদি বিজোড় ইলেকট্রন থাকে ওরা প্যারা চুম্বক, আর বিজোড় ইলেকট্রন যদি না থাকে, বিজোড় ইলেকট্রন না থাকলে ওরা হচ্ছে গিয়ে আমাদের ডায়াচুম্বক। বিজোড় ইলেকট্রন না থাকলে ওরা হচ্ছে আমার ডায়াচুম্বক। শেষ, এতটুকু জানলেই হবে। মেডিকেলে আসে যে নিচের কোনগুলো হচ্ছে গিয়ে ফেরোচুম্বক, তাহলে ফেরোচুম্বক কারা কারা? আয়রন কোবাল্ট নিকেল, আয়রন কোবাল্ট নিকেল, আয়রন কোবাল্ট নিকেল, এরা হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। ওকে, প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক হিসেবে কাজ করে এটা আসলে আমরা এখন পড়বো না, এটা আমরা চ্যাপ্টার 4-এ গিয়ে পড়বো, এটা আমরা চ্যাপ্টার 4-এ গিয়ে পড়বো। যেমন চিন্তা করেন, যেমন এই যে দেখেন, আমরা ছোটবেলা থেকে পড়ছি হ্যাবারবস প্রণালী, মনে আছে? হ্যাবারবস প্রণালী, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি করে? নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি করে 2 মোল অ্যামোনিয়া। 2 মোল অ্যামোনিয়া। এখানে কি আপনি তাপ দেন না? হ্যাঁ ভাই তাপ দেই। এখানে আমি তাপ দেই, চাপ দেই। এখানে কিন্তু আয়রন প্রভাবক ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? আয়রন প্রভাবক ব্যবহার করা হয়। এখানে প্রভাবক সহায়ক হিসেবে, প্রভাবক সহায়ক হিসেবে মোলিবডেনাম ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? মোলিবডেনাম। মোলিবডেনামও কি ডি ব্লকের, মোলিবডেনামও কি ডি ব্লকের। তারপর আপনারা 9 10-এ থাকতে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করছেন, মনে আছে? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড, আমার বিক্রিয়াটা মনে নাই, বিক্রিয়াটা আমার মনে নাই, অনেকটা এরকম আর কি। সালফার ডাইঅক্সাইডের সাথে পানি দিলে কি হয়? সালফিউরিক অ্যাসিড হয়। বিক্রিয়াটা চেক করে নিয়েন। হ্যাঁ, এখানে কি দিতেন মনে আছে? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। যে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম হচ্ছে ডি ব্লকের। তার মানে ডি ব্লকের যারা মানে অবস্থান্তর যারা, তারা প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, তারা প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। এটা আমরা চ্যাপ্টার 4 মানে রাসায়নিক পরিবর্তনে গিয়ে পড়বো, এখানে এই জায়গার পড়া আছে। আচ্ছা ফাইন, তাহলে মোদ্দা কথা হচ্ছে অবস্থান্তর মৌলের 5টা বৈশিষ্ট্য আছে। এরা একাধিক জারণমান প্রদর্শন করে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হাই থাকে, জটিল যৌগ রঙিন যৌগ গঠন করে, ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। ম্যাগনেটিক হচ্ছে গিয়ে আমাদের কি 3 ধরনের, প্যারা, ফেরো আর হচ্ছে গিয়ে ডায়া। ফেরো চুম্বক মানে হচ্ছে তীব্র আকর্ষণ করে, আয়রন কোবাল্ট নিকেল, আয়রন কোবাল্ট নিকেল ফেরো চুম্বক। প্যারা মানে কি? বিজোড় ইলেকট্রন থাকলে ওইটা হচ্ছে প্যারাচুম্বক, বিজোড় ইলেকট্রন থাকলে ওইটা হচ্ছে প্যারাচুম্বক, বিজোড় ইলেকট্রন থাকলে ওইটা হচ্ছে প্যারাচুম্বক, বিজোড় ইলেকট্রন না থাকলে ডায়াচুম্বক। প্রভাবক হিসেবে কাজ করে, আমরা জানি বিভিন্ন বিক্রিয়াতে এরা প্রভাবক হিসেবে কাজ করে। আমরা এগুলো চ্যাপ্টার 4-এ পড়বো, এখন না পড়লেও হবে, টেনশনের কোনো কারণ নাই, আমরা চ্যাপ্টার 4-এ পড়বো। ক্লিয়ার? ওকে, আমাকে একটু বলেন ভাইয়া 2 ডান তাড়াতাড়ি। ওকে, জটিল যৌগ দেখেন, জটিল যৌগ থেকে নর্মালি খুবই কম প্রশ্ন দেয়, খুবই কম প্রশ্ন দেয়। কি কি প্রশ্ন দেয়? মানে একদম মুখের মুখের জিনিসপত্র দেয়, ঠিক আছে? আমরা জাস্ট হালকা পাতলা পড়বো, অত বেশি ডেপথে যাব না। আপনি কি জানেন ইঞ্জিনিয়ারিং ব্যাচে জটিল যৌগের ক্লাস কয় ঘন্টা? ইঞ্জিনিয়ারিং ব্যাচে জটিল যৌগের ক্লাস 6 ঘন্টা, ঠিক আছে? শুধু জটিল যৌগের উপর ক্লাস হচ্ছে 6 ঘন্টা। তো জটিল যৌগ অনেক ডিটেলস আলোচনা, এখানে ব্যালেন্স বন্ড থিওরি থাকে, এখানে ক্রিস্টাল ফিল্ড থিওরি থাকে। সো ওইটা আসলে আপনাদের লাগবে না, জটিল যৌগের মূল জায়গায় আপনাদের যাইতে হবে না, আপনাদের যাইতে হবে হচ্ছে গিয়ে জটিল যৌগের বেসিক টার্মগুলোতে। তো জটিল যৌগ হচ্ছে গিয়ে আমাদের 3 টাইপের আছে, 3 টাইপের আছে। যেমন আপনি যে আমাদের গুণগত রসায়ন আমরা পড়ছি, খেয়াল করেন, গুণগত রসায়নে আমরা পড়ছি কি পড়ছি দেখেন তো, সরি, গুণগত রসায়নে পড়ছি কি? K4 Fe6, K4 Fe6 মনে আছে? K4 Fe6। এখন আপনি আমার কথা চিন্তা করেন, তাহলে এইটা হচ্ছে কি আমাদের জটিল আয়ন, এটাকে আমরা কি বলি? জটিল আয়ন বলি। জটিল আয়ন কই ভাই? আয়ন তো নাই, আরে দিচ্ছি। আর এইটা হচ্ছে আমার কাউন্টার পার্ট, হ্যাঁ, এইটা আমার কাউন্টার পার্ট।
কাউন্টার আয়ন আর কি, হ্যাঁ কাউন্টার আয়ন, এটা কি আমার কাউন্টার আয়ন। এখন আপনি দেখেন টলেন বিকারক পড়ছি না আমরা, এই দেখেন টলেন বিকারক পড়ছি না, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড বা ক্লোরাইড হোয়াটএভার। তো খেয়াল করেন এইটা কি আমার জটিল আয়ন, এটা কি আমার জটিল আয়ন, এটা কি আমার জটিল আয়ন, আর এইটা হচ্ছে আমার কাউন্টার পার্ট, এটা কি আমার কাউন্টার আয়ন। ওকে, এখন চিন্তা করেন তো K4 তার মানে ওর চার্জ কত 4+, আর এই থার্ড ব্র্যাকেটের চার্জ কত 4- না? ইয়েস। দেখেন OH সবসময় কি হয় -1 হয়, তাহলে থার্ড ব্র্যাকেট কি হবে +1, OH হচ্ছে -1 তাহলে থার্ড ব্র্যাকেট কি +1। আবার K4 এটা কি 4+, তার মানে এই থার্ড ব্র্যাকেট কি হবে 4-, এটা 4+, তার মানে এটা 4-। আবার এটা OH- তার মানে কি এটা প্লাস, এটা একটা মাইনাস তাই এটা একটা প্লাস। তার মানে চিন্তা করেন কাউন্টার আয়নটা পজিটিভও হইতে পারে, কাউন্টার আয়ন নেগেটিভও হতে পারে, কাউন্টার আয়ন পজিটিভও হইতে পারে, কাউন্টার আয়ন নেগেটিভও হতে পারে। কাউন্টার আয়ন যদি নেগেটিভ হয় তাহলে জটিল আয়নটা কি হবে পজিটিভ, কাউন্টার আয়ন যদি পজিটিভ হয় জটিল আয়নটা কি হবে নেগেটিভ, কাউন্টার আয়ন যদি নেগেটিভ হয় জটিল আয়ন পজিটিভ, কাউন্টার আয়ন যদি পজিটিভ হয় জটিল আয়ন নেগেটিভ, কাউন্টার আয়ন নেগেটিভ হলে জটিল আয়ন পজিটিভ। আচ্ছা তাহলে একটু চিন্তা করে দেখেন জটিল আয়ন নিয়েই তো আমরা পড়াশোনা করবো, আমাদের টার্গেট কি জটিল নিয়ে পড়াশোনা, মানে জটিল যৌগ নিয়ে পড়াশোনা। তাহলে জটিল আয়ন যদি 4-, তার মানে কি জটিল আয়নটা কি আমার অ্যানায়ন অবস্থায় আছে, এখানে জটিল আয়নটা পজিটিভ তার মানে জটিল আয়নটা আমার কি হিসেবে আছে ক্যাটায়ন হিসেবে আছে। তার মানে জটিল আয়ন থাকতে পারে দুই ধরনের, ক্যাটায়নিক জটিল আয়ন, ক্যাটায়নিক জটিল আয়ন, অ্যানায়নিক জটিল আয়ন, ক্যাটায়নিক জটিল আয়ন, অ্যানায়নিক জটিল আয়ন। যেমন এই যে দেখেন আমরা উদাহরণ দিছি এখানে K4 Fe6, এখানে কি আছে দেখেন তো, এখানে জটিল আয়নটা কি নেগেটিভ না 4-, তাহলে এটা কি এটা হচ্ছে কি আমার অ্যানায়নিক জটিল আয়ন, এটা কি আমার অ্যানায়নিক জটিল আয়ন। আবার চিন্তা করেন এই যে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড টলেন বিকারকের মতো, তাহলে এটা কি পজিটিভ, এই যে আমার যে জটিল আয়নটা আছে পজিটিভ, তাহলে এটা কি হবে ক্যাটায়নিক জটিল আয়ন। ক্লিয়ার, ক্যাটায়নিক জটিল আয়ন। আচ্ছা এবার নিরপেক্ষ যৌগও থাকতে পারে, যেমন চিন্তা করেন এই যে এই যৌগটা, এই যৌগতে কোনো চার্জ নাই, তার মানে কি এটা নিরপেক্ষ জটিল যৌগ, এটা কিন্তু আর আয়ন নাই, এটা কি আয়ন না, এটা একটা যৌগ, এটার কোনো +- নাই, তার মানে কি এটা নিউট্রাল, তার মানে এটা কি আমার প্রশম জটিল যৌগ, প্রশম জটিল যৌগ, প্রশম জটিল যৌগ, মানে কোনো আয়ন না, হ্যাঁ প্রশম জটিল যৌগ, এটা কিন্তু আয়ন, এটা আয়ন, ওই দেখেন +- মিল্লা যৌগ বাট একটু হচ্ছে আয়ন, +- মিল্লা যৌগ একটু কি আয়ন, আর এটা কি আমার প্রশম জটিল যৌগ, এখানে কোনো কাউন্টার পার্ট নাই, এখানে কি নাই কোনো কাউন্টার আয়ন নাই। ওকে তো আমাকে একটু বলেন তো ভাইয়া 4 টান তাড়াতাড়ি, সরি 4 না 3। ডিউ কোশ্চেন কি সিকি রুয়েট থেকে বেশি ইজি হবে? ডিউ কোশ্চেন আজীবনই ইজি হয়, আমরা বুঝি না। ডিউ কোশ্চেন কোনো সময় কঠিন হয় না। ওকে আচ্ছা এবার ওদের নামকরণ সম্পর্কে একটু আইডিয়া থাকা উচিত, নামকরণ সম্পর্কে একটু আইডিয়া থাকা উচিত, আমি জাস্ট আইডিয়া লাগবে না, আসে না, এগুলো আসবে না, হ্যাঁ এগুলো আসবে না। ঢাকা ভার্সিটিতে এখন পর্যন্ত জটিল যৌগ থেকে প্রশ্ন হয়েছে 2বার, কয়বার 2বার। ঢাকা ভার্সিটিতে এখন পর্যন্ত জটিল যৌগ থেকে প্রশ্ন হয়েছে 2বার, 2টা প্রশ্ন এখানে আছে, আপনাকে আমি দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। আমরা কি শুধু প্রশ্ন পড়বো না, আমরা আমাদের টপিক পড়বো, টপিক পড়া তারপরে দেখবো আসলে কি আসে না আসে, ঠিক আছে? তাহলে তো হয়ে গেল তাই না? ওকে এবার আসেন পরের পেজ, তোলা লাগবে? তোলা লাগবে না, দেখেন সেটা হচ্ছে K4 Fe6, তার মানে এইটা হচ্ছে আমার ক্যাটায়নিক, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাই না 4+ আর 4-। এখন দেখেন এইটা হচ্ছে আমাদের অ্যানায়নিক জটিল আয়ন, তাই না অ্যানায়নিক জটিল আয়ন। তাহলে অ্যানায়নিক জটিল আয়নের নামকরণ কেমনে করে, নামটা কেমনে করে একটু আইডিয়া থাকা উচিত। তাহলে তার মানে প্রথম থেকে আমরা স্টার্ট করবো, আমরা প্রথম থেকে স্টার্ট করবো, হ্যাঁ আমরা প্রথম থেকে স্টার্ট করবো। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে আমার ক্যাটায়ন, প্রথমে কি আছে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়নের নামটা দিয়ে দিই, প্রথমে ক্যাটায়ন একদম প্রথম থেকে স্টার্ট করবো, হ্যাঁ পটাশিয়াম, পটাশিয়াম। এরপরে আমরা জটিল আয়নের নামটা কেমনে করি, সবসময় মাথা রাখবেন জটিল আয়নের সময় সবসময় নামটা কেমনে ইউজ হয়, প্রথমে লিগেন্ডের সংখ্যা, তারপরে লিগেন্ডের নাম, তারপরে আমার অবস্থান্তর ধাতু। তাহলে প্রথমে কি, প্রথমে হচ্ছে সংখ্যা,
পরে হচ্ছে লিগেন্ডের নাম। এগুলো কম ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো কম ইম্পর্টেন্ট, তাই একটু হালকা আইডিয়া নিয়ে রাখেন। সংখ্যা, লিগেন্ডের নাম না পড়াইলে খারাপ লাগবে, না পড়াইলে মনে হবে এই এত সুন্দর একটা টপিক পড়াইলাম না। তাহলে প্রথমে সংখ্যা, পরে লিগেন্ডের নাম, পরে হচ্ছে কি আমার ধাতু মানে মেটাল। ক্লিয়ার? তাহলে দেখেন লিগেন্ডের সংখ্যা কত? 6। তাহলে পটাশিয়াম হেক্সা। লিগেন্ডের নাম কি? সায়ানো। ভাইয়া একটু পরে পড়াচ্ছি, লিগেন্ড পড়াচ্ছি। হেক্সা সায়ানো, সায়ানো। তাহলে পটাশিয়াম হেক্সা সায়ানো, পটাশিয়াম হেক্সা সায়ানো, পটাশিয়াম হেক্সা সায়ানো। এবার ধাতু, ধাতু কি? ধাতু হচ্ছে ফেররাম, ফেররাম, ফেররাম যোগ 8 দিতে হবে, হ্যাঁ যোগ 8 দিতে হবে। তাহলে ফেররাম যোগ 8 মানে কি হবে? হেক্সা সায়ানো ফেরেট, ফেরেট, হেক্সা সায়ানো ফেরেট, পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট। আর এটার চার্জ জানতে হবে, এটা চার্জ আমরা বের করা শিখছি, আমরা এটা গুণগত রসায়নেও দেখছি। এটা চার্জ কত? এটা চার্জ হচ্ছে 2, তার মানে পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট 2। এটা হচ্ছে ওর নাম, শেষ। পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরেট 2, এটা হচ্ছে ওর নাম। এই নামটা সম্পর্কে আইডিয়া রাখেন, আসবে না, আর আসলেও পারবেন, এমন কোনো কঠিন কিছু না। এবার সিমিলার ফ্যাশনে আমরা সেম কাজটা করব। মনে করেন আমার কাছে আছে এইটা, মনে করেন আছে এইটা। তাহলে দেখেন এটা কিন্তু স্টার্ট হয়েছে জটিল আয়ন দিয়ে, খেয়াল করছেন? এটা স্টার্ট হয়েছে কি জটিল আয়ন দিয়ে। তাহলে জটিল আয়নের নাম কি হয় সবসময়? প্রথমে সংখ্যা, তাহলে সংখ্যা কি? ডাই, ডাই। তারপরে অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে আমার লিগেন্ড, লিগেন্ডের নাম কি হয়? লিগেন্ডের নাম হচ্ছে ডাই অ্যামিন, ডাই অ্যামিন, ডাই অ্যামিন। অ্যামোনিয়ার নাম অ্যামিন, একটু পরে দেখাবো। ডাই অ্যামিন। তারপরে সিলভার, এই যে ডাই অ্যামিন সিলভার, মানে প্রথমে সংখ্যা, এরপরে লিগেন্ডের নাম, এরপরে ধাতু সিলভার। আপনি চাইলে প্লাস মাইনাস মানে জারণ মান হিসাব করতে পারেন। সিলভার হাইড্রোক্সাইড, এবারে বাইরেরটা হাইড্রোক্সাইড। তাহলে ডাই অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, ডাই অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। সিলভার তো সবসময় জারণ মান 1ই হয়, তাহলে ডাই অ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। এটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে, জাস্ট জেনে রাখেন। এগুলো থেকে প্রশ্ন ওইরকমভাবে কখনোই করে না, সো করার চান্স খুবই কম। আমরা আইডিয়া নিয়ে রাখবো বা একটু পড়ে যাব, না পড়ে যাব না, কোনো টপিক না পড়ে যাবেন না, এটা বোকামি, কোনো টপিকই না পড়ে যাবেন না। ওকে, আমাকে একটু বলেন ভাইয়া, নেম ডান, বলেন নেম ডান, তাড়াতাড়ি বলেন নেম ডান। ওকে, কোনো কিছু না পড়ে যাবেন না। আপনি মেডিকেলের প্রিপারেশন নেন, ঢাকা ভার্সিটির প্রিপারেশন নেন, বুয়েটের প্রিপারেশন নেন, যা মন চাই হোক, আপনি রিভিশন দিয়ে যাবেন। কি যেগুলো আসে, যেগুলো সবসময় আসে ওইগুলো রিভিশন দিয়ে যাবেন। বাট 3 মাস তো আর আপনি রিভিশন দেবেন না, 3 মাস তো আপনি পড়বেন, তো 3 মাস কোনো কিছু স্কিপ করবেন না। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া অ্যামিনটা অ্যামিন হইলো কেমনে? কারণ আসলে লিগেন্ডের ব্যাপার সেবার আছে। আচ্ছা, তো দেখেন আপনি কিন্তু অলরেডি বুঝে গেছেন জটিল যোগের স্ট্রাকচারটা কি। জটিল যোগের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে ভাই একটা থার্ড ব্র্যাকেট থাকবে, এখানে আমার আমার মেটাল থাকবে, এখানে কি আমার মেটাল, এম মানে মেটাল, এম মানে কি মেটাল, মেটাল। আর এখানে থাকবে হচ্ছে লিগেন্ড, এখানে থাকবে কি লিগেন্ড। এম হচ্ছে মেটাল আর এটা হচ্ছে লিগেন্ড। আর এই আয়নটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। দেখেন জটিল যৌগ মানে কি, আমরা কথা বলবো কারে নিয়ে? জটিল আয়নকে নিয়ে, রাইট, কমপ্লেক্স আয়নটাকে নিয়ে আমরা কথা বলবো, হচ্ছে কমপ্লেক্স আয়নকে নিয়ে। তাহলে এই যে দেখেন কমপ্লেক্স পার্ট নিয়ে আমাদের আলোচনা। তাহলে এই যে আমার যে মেটাল আর এখানে কি থাকবে? লিগেন্ড। মেটাল আর লিগেন্ড, লিগেন্ড এক বা একাধিক থাকতে পারে, তার মানে লিগেন্ড এখানে একটাও থাকতে পারে, যেমন এটা এমনও হতে পারে লিগেন্ড 1, লিগেন্ড 2, লিগেন্ড 3, হোয়াট এভার, প্লাস অথবা মাইনাস। প্লাস অথবা মাইনাস মানে কি? এই ক্যাটায়নটা, এটা কি হতে পারে? জটিল আয়নটা ক্যাটায়নও হতে পারে, অ্যানায়নও হতে পারে, ক্যাটায়নও হতে পারে, অ্যানায়নও হতে পারে। ওকে ফাইন। এবার খেয়াল করেন এই লিগেন্ড কি করবে? লিগেন্ড ইলেকট্রন দান করবে। কাকে দান করবে? মেটালকে দান করবে। কেন ভাইয়া মেটালকে দান করলো কেন? ধাতু তো ইলেকট্রন গ্রহণ করে না ভাইয়া, মেটাল মানে তো ধাতু, ধাতু তো ইলেকট্রন গ্রহণ করে না, তাহলে এখানে কেন দান করবে ভাইয়া? এটা ডি অরবিটাল, এটা ডি সিরিজ নিয়ে আলোচনা করতেছি। আমরা কিন্তু জানি ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রন আসতে পারে, ফাঁকা ডি অরবিটালে লিগেন্ডরা ইলেকট্রন দিতে পারে। তার মানে যেহেতু ওদের ফাঁকা ডি অরবিটাল থাকে, তাই লিগেন্ডরা এখানে ইলেকট্রন দান করতে পারবে। ওকে, তাহলে লিগেন্ডরা ইলেকট্রন দান করে কেমনে? লিগেন্ডরা ইলেকট্রন দান করে এই যে ভাই তীর চিহ্ন দিয়ে। আচ্ছা যাই হোক, তীর চিহ্ন না, মানে আমরা দেখাবো কেমনে, তীর চিহ্ন দিয়ে। ওকে, তাহলে ভাই এখানে যে একাধিক লিগেন্ড আছে থাকুক, কোনো সমস্যা নেই, থাকুক। এই যে দেখেন এম, তাহলে কি হবে? লিগেন্ড 1 দান করবে,
লিগ্যান্ড 1 দান করবে, মনে করেন লিগ্যান্ড 1 আছে মনে করেন 2টা, বা লিগ্যান্ড 2 আছে মনে করেন 2টা, হ্যাঁ লিগ্যান্ড 2 আছে মনে করেন 2টা, আর লিগ্যান্ড 3 আছে মনে করেন 1টা, কোনো সমস্যা নেই। মানে ওরা কি করবে, ওরা ইলেকট্রন দান করবে, ওরা কি করবে, এরা ইলেকট্রন দান করবে। তাহলে এখন কি বুঝতে হবে, এখন আমার লিগ্যান্ড সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে লিগ্যান্ড কারা, লিগ্যান্ড হচ্ছে যারা ইলেকট্রন দান করে। এখন চিন্তা করেন ইলেকট্রন দান করে এরকম অনেক পোর্শন থাকতে পারে কেমিস্ট্রিতে, তাই না? আচ্ছা, তাহলে মনে করেন আমার লোন পেয়ার আছে, তার মানে আমি ইলেকট্রন দান করতে পারবো, হ্যাঁ আমার এক্সট্রা ইলেকট্রন আছে, আমি দান করতে পারবো। মনে করেন আমার অষ্টক সম্প্রসারণ, আমি ইলেকট্রন দান করতে পারবো, মানে কি আমি চাইবো অষ্টক পূর্ণ করতে, তাই বাকিগুলো আমার বেশি আছে আমি দান করব। কথা বুঝছেন? তার মানে ইদার আমি লোন পেয়ার থেকে দান করতে পারবো, না হলে আমি আমার অষ্টক সম্প্রসারণ আছে আমি দান করতে পারবো, আর না হলে কি হইতে পারে, না হলে আমি কারো থেকে ইলেকট্রন আনছিলাম এখন আমি দান করতে পারবো। মনে করেন ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন, আমি কিন্তু বুঝাচ্ছি, এগুলো কিন্তু মুখস্থের জিনিস না, এটাই কিন্তু পার্থক্য, এইটাই আসলে কেমিস্ট্রির পার্থক্য। মনে করেন আপনি একটা অফলাইন কোচিংয়ে গেলেন, তারা আপনাকে বুঝাবে না, দাগাই দিবে, দাগাই দিলে পড়া হয় না, বুঝাইলে আপনার ভিতরে থেকে যাবে, আপনি অ্যান্সার করতে পারবেন। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। ক্লোরিন, ক্লোরিন একটা ইলেকট্রন বাইরে থেকে আনছে, আইনা ক্লোরাইড আয়ন হইছে, তার মানে কি ক্লোরিন এখন ক্লোরাইড আয়ন মানে কি ওর কাছে এক্সট্রা ইলেকট্রন আছে না, ও কারোর থেকে আনছে না, তার মানে ও এটা দিয়ে দিতে পারবে না, পারবে, তার মানে কি এটা লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড কারা হইতে পারে, লিগ্যান্ড হইতে পারে কারা বলেন, লিগ্যান্ড হইতে পারে কারা, লিগ্যান্ড হতে পারে হচ্ছে মনে করেন যার লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, যার মনে করেন ইলেকট্রন এক্সট্রা আছে, মনে করেন অক্টেট প্লাস, অক্টেট প্লাস, অক্টেট প্লাস মানে কি, মানে অষ্টক সম্প্রসারণ, বা মনে করেন হচ্ছে সে কোনো অ্যানায়ন, সে কোনো অ্যানায়ন, অ্যানায়ন মানে কি, অ্যানায়ন মানে সে কারো থেকে ইলেকট্রন আনছিল, কোনো এককালে সে কারো থেকে ইলেকট্রন আনছে, কার্বনেট আয়ন, নাইট্রেট আয়ন, সায়ানাইড আয়ন, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন, মানে অ্যানায়নগুলোও কি হিসেবে কাজ করবে, লিগেন্ড হিসেবে কাজ করবে। ক্লিয়ার? অক্সালেট আয়ন, অ্যানায়নগুলো কি হিসেবে কাজ করবে, লিগেন্ড হিসেবে কাজ করবে। তারপরে অক্টেট প্লাস মানে যাদের ইলেকট্রন বেশি আছে তারা কি করবে, লিগেন্ড হিসেবে কাজ করবে। লোন পেয়ার আছে তারা কি হিসেবে কাজ করবে, লিগেন্ড হিসেবে কাজ করবে। চিন্তা করে দেখেন, এই যে চিন্তা করে দেখেন অ্যামোনিয়া, ওর লিগেন্ড হইলো কোন দুঃখে, এই ওর লিগেন্ড হইছে কোন দুঃখে, কারণ ওর লোন পেয়ার আছে এই জন্য। এই যে সায়ানাইড, ওর লিগেন্ড হইছে কোন দুঃখে, এই যে সায়ানাইড আয়ন, সায়ানাইড মাইনাস হিসেবে থাকে, সিএন মাইনাস, এই জন্য ও লিগেন্ড হইছে। ভাইয়া এই যে কার্বনিল, কার্বনিল ও লিগেন্ড হইছে কি দুঃখে, দেখেন তো অক্সিজেনের লোন পেয়ার আছে কিনা, আছে কিনা অক্সিজেনের লোন পেয়ার, একটা না ভাইয়া, একটা না দুইটা আছে, কার্বনেরও আছে, কার্বনেরও আছে। তাহলে এতগুলো লোন পেয়ার একজন ক্যারি করতেছে, ওর থেকে কেউ ইলেকট্রন চাইলেও দিবে না, দিবে। ব্যাপারটা কি ধরতে পারছি? শেষ। তার মানে যাদের ভিতরে এই তিনটা বৈশিষ্ট্য আছে তারা কি হিসেবে কাজ করতে পারে, লিগেন্ড হিসেবে কাজ করতে পারে। আর মেটাল মানে কি, এখানে কোন মেটাল নিয়ে আলোচনা করতেছি আমরা, ট্রানজিশনাল এলিমেন্ট বা অবস্থান্তর এলিমেন্ট নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে এই মেটালটা কিসের, এই মেটালটা হচ্ছে আমার 3D সিরিজ মানে ডি সিরিজের, এই মেটালটা কি আমার ডি সিরিজের, কোন সিরিজের, ডি সিরিজের, ডি সিরিজের। দেখেন তো আয়রন কি আমার ডি সিরিজের না, হ্যাঁ ডি সিরিজের। ভাইয়া সিলভার কি আমার ডি সিরিজের না, দেখেন তো মনে আছে, আপনি কি চিন্তা করছেন, কপারের নিচে কে থাকে, সিলভার থাকে, সিলভারের নিচে কে থাকে, স্বর্ণ থাকে, তাই না? তাহলে কপারের নিচে সিলভার, সিলভারের নিচে স্বর্ণ, এটা কয় নাম্বার গ্রুপ, এটা 11 নাম্বার গ্রুপ, তার মানে এটা কি আমার ডি সিরিজ না, ডি সিরিজ। এই যে ও হচ্ছে আমার 3D সিরিজের, ও হচ্ছে আমার 4D সিরিজের, ও হচ্ছে আমার 5D সিরিজের, তাই না? তার মানে কি পড়ালেখা আছে নাকি নাই? এই যে অরাম, অরামের নিচে কি আছে, রনজেনিয়াম, রনজেনিয়াম আছে, এগুলো বাদ দেন, আপনারা পারবেন না। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে এইটা হচ্ছে আমাদের জটিল যৌগের স্ট্রাকচার। তাহলে এখন আমার লিগ্যান্ড চিনতে হবে, রাইট? আগে আমাকে বলেন তো ভাই স্ট্রাকচারটাকে আপনি বুঝছেন কিনা, বলেন তো স্ট্রাকচার বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলেন। ওকে, সিএন এর এন এ লোন পেয়ার আছে না, আছে 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 আছে। ওকে বাবা, তাহলে মোট কথা হচ্ছে একটা জটিল যৌগ, এখানে থাকে অবস্থান্তর ধাতু, আর এখানে থাকতে পারে এক বা একাধিক লিগ্যান্ড, লিগ্যান্ড একটাও হতে পারে, লিগ্যান্ড একাধিকও হতে পারে, লিগ্যান্ড একটাও হতে পারে, লিগ্যান্ড একাধিকও হতে পারে। তাহলে লিগ্যান্ডরা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে মেটালদেরকে ইলেকট্রন দান করে, মেটালদেরকে কি দান করে, মেটালদেরকে ইলেকট্রন দান করে, মেটালদেরকে ইলেকট্রন দান করে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। কেন দান করে? কারণ মেটালদের ফাঁকা ডি অরবিটাল থাকে, মেটালদের কি থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকে,
ফাঁকা ডি অরবিটাল থাকে, ঠিক আছে, ফাঁকা ডি অরবিটাল থাকে। ক্লিয়ার? লিগেন্ড কারা হইতে পারে? যাদের এক্সট্রা ইলেকট্রন আছে, লোন পেয়ার আছে, যাদের অ্যানায়ন আছে, যাদের ইলেকট্রন বেশি আছে তারা। ওকে, ডান ডান। এখন চিন্তা করেন, তাহলে লিগেন্ড লিগেন্ড হতে পারে তিন ধরনের, লিগেন্ড হতে পারে তিন ধরনের। আমরা একটু পড়বো লিগেন্ড নিয়ে একটু আলোচনা করতে হবে। ভাই আপনার কাছে মনে হতে পারে ভাইয়া এটা তো অনেক কঠিন আলোচনা, এটা তো পরীক্ষায় আসবে না, এরকম না। পড়াশোনাটা সহজ। লিগেন্ড হতে পারে কয় ধরনের? লিগেন্ড হতে পারে তিন ধরনের। লিগেন্ড হতে পারে কয় ধরনের? লিগেন্ড হতে পারে তিন ধরনের। লিগেন্ড হতে পারে তিন ধরনের, সুন্দর করে নোট করেন, নোট থাকতে হবে, হ্যাঁ নোট থাকতে হবে। একটা হচ্ছে চার্জ সাপেক্ষে লিগেন্ড, চার্জের সাপেক্ষে লিগেন্ড। এখন চার্জের সাপেক্ষে জিনিসটা কি হতে পারে বলেন তো? পজিটিভ, নেগেটিভ, না হলে নিউট্রাল, তাই না? তাহলে চার্জের সাপেক্ষে লিগেন্ড কয় ধরনের হতে পারে? তিন ধরনের, পজিটিভ, নাইলে নেগেটিভ, নাইলে নিউট্রাল। আসেন আমরা দেখি। যেমন চিন্তা করে, সরি, যেমন দেখেন, এই যে আপনারা চোখের সামনে উদাহরণ পড়ছেন, অ্যামোনিয়া, ওর কি কোনো চার্জ আছে? না, ওর লিগ্যান্ড কেন? ওই যে লোন পেয়ার আছে। এই যে পানির কি কোনো আছে, চার্জ আছে? না, প্লাস মাইনাস আছে? না, বাট ওর লিগ্যান্ড কেন? ওর লোন পেয়ার আছে। কার্বনিল, ওর কি আছে? লোন পেয়ার আছে। ওর কি আছে? লোন পেয়ার আছে, তাই লিগ্যান্ড। বাকিগুলা মনে রাখার দরকার নেই, এখান থেকে এইগুলা মনে রাখার কোনো দরকার নাই, খালি এই দুইটা মনে রাখতে পারলে পারবেন, না পারলে নাই। ডাইঅ্যামিন মনে রাখার দরকার নেই, এইটা মনে রাখতে হয়, ইথিলিন ডাইঅ্যামিন, ওরে ইএন দ্বারা প্রকাশ করা হয়, ওরে মনে রেখেন। তাহলে আমি কিন্তু কমাই দিছি, আমি আপনাদের চারটা পড়তে বলছি, অ্যামোনিয়া, পানি, কার্বনিল আয়ন, আর হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। এটার স্ট্রাকচার লাগবে না, আপনি খালি জাইনা রাখেন। তাহলে ওদের কোনো প্লাস মাইনাস নাই, ওরা যৌগ, ওরা কিন্তু প্লাস মাইনাস ক্যারি করে না, ওরা যৌগ। তারপরেও ওরা কেন লিগ্যান্ড? কারণ ওদের ভিতরে কি আছে? লোন পেয়ার আছে, এই জন্য ওরা হচ্ছে লিগ্যান্ড। ক্লিয়ার? ওকে। তারপর ধরো এগুলো কোনো কিছু মনে রাখতে হবে না, আইডিয়াটা নেন। দেখেন ওরা পজিটিভ, ভাইয়া পজিটিভ হইলে লিগ্যান্ড হইলো কেন? আরে বেটা লোন পেয়ার আছে এই জন্য লিগ্যান্ড হয়েছে। ভাই ও তো পজিটিভ, তাহলে লিগ্যান্ড হইলো কেন? আরে বেটা লোন পেয়ার আছে এই জন্য লিগ্যান্ড। ক্লিয়ার? ওকে, মনে রাখতে হবে না, এটা আপনি পারেন। সায়ানাইড আয়ন, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হ্যাঁ, তারপরে এই যে হাইড্রোক্সাইড, তারপরে কার্বনেট, অক্সালেট, এগুলো আপনি পারেন। এই যেগুলো দেখেন নাই জীবনে, ওগুলো দেখারই দরকার নাই। যেগুলো জীবনে দেখেন নাই, আপনি তো আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছেন, তার মানে আপনার এগুলো দেখার দরকার নেই। আপনার দরকার হচ্ছে যেগুলো আপনি চিনেন এগুলো। তার মানে আপনি কিন্তু জানেন অ্যানায়নরা কি হবে? লিগ্যান্ড হবে। এখন ভাই যদি ক্যাটায়ন দেয়, ও লিগ্যান্ড কেন? কারণ লোন পেয়ার আছে। ভাই কোনো চার্জ না থাকে, ও লিগ্যান্ড কেন? ওর লোন পেয়ার আছে এই জন্য। ক্লিয়ার? আইডিয়া রাখেন, প্রশ্ন কঠিন হবে না, প্রশ্ন সহজ হবে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, আইডিয়া রাখেন। আচ্ছা, এবার আমাকে একটু বলেন তো ভাইয়া, চার্জ ডান, তাড়াতাড়ি। এটা টাইপ করানো ছিল, বাট আসলে আমার টাইপিস্ট কি করছে, এই ফুটাগুলা কোন জায়গায় হবে, মানে এই যে পয়েন্টগুলা, ও বুঝতে পারে নাই, ও নিজের মতো করে সাজাই দিছে। এখন আপনি তো একজনের পাতিপুতি দিয়ে সাজাই দিলেই ও লিগেন্ড হয়ে যাবে না, ইলেকট্রনগুলোর তো একটা সিস্টেম আছে, পরে আমি আবার ছবি ইনসার্ট করতে হয়েছে। ওকে, তার মানে কি লোন পেয়ার আছে এই জন্য লিগেন্ড। আচ্ছা ফাইন, এটা বুয়েট 4-5-এ আসছে একটা প্রশ্নটা দেখেন, প্রশ্নটা দেখবেন তাইলেই বুঝবেন। একটা জিনিস দেওয়া আছে এখানে, যা মন চায় আছে, বলছে এটা কি সত্যি? এই লাইনটা লেখা বলছে বুয়েটে কোন জন্মে কেমন প্রশ্ন হয় কেউ জানে না, ঠিক আছে, হুদাই দেখেন দিছি কি সত্য নাকি মিথ্যা। আমি এই প্রশ্নটা কেন রাখছি? আপনারা বোঝানোর জন্য রাখছি। দেখেন তো আমাদের কথাটা মিলছে কিনা দেখেন। কোবাল্ট কি আমার মেটাল না? হ্যাঁ মেটাল। ক্লোরিন কি আমার লিগেন্ড না? লিগেন্ড। অ্যামোনিয়া কি আমার লিগেন্ড না? লিগেন্ড। এই ক্লোরিন আছে এই জায়গায় 2টা, আর এই লিগেন্ড আছে 4টা। এই লিগেন্ড আছে কয়টা? 4টা, হতেই পারে। তাহলে এই লিগেন্ড আছে 2টা, এই লিগেন্ড আছে 4টা, আর পজিটিভ। ওকে ফাইন। এখন আপনাকে বলছে এই যৌগটার মধ্যে, মানে এই ক্যাটায়নটার ভিতরে অ্যানায়নিক লিগেন্ড আছে কিনা।
অ্যানায়নিক লিগ্যান্ড আছে কিনা? উত্তর হচ্ছে সত্য, ভেরি গুড। কেন? কারণ দেখেন দেখেন দেখেন, এই যে দেখেন ক্লোরিন, ক্লোরিন কিন্তু আমার অ্যানায়নিক লিগ্যান্ড, হ্যাঁ ক্লোরিন কি আমার অ্যানায়নিক লিগ্যান্ড। আর এই যে অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি বলেন তো? অ্যামোনিয়া কিন্তু আমার নিউট্রাল লিগ্যান্ড। অ্যামোনিয়াও লিগ্যান্ড, বাট অ্যামোনিয়া কি আমার নিউট্রাল লিগ্যান্ড। ক্লিয়ার? ভালো লাগছে না ভাই? দেখেন পড়া সেম। আমি গতকাল একটা পোস্ট দিছিলাম গ্রুপে, আপনি খেয়াল করছেন কিনা? বুয়েটে এই বছরে যতগুলো শঙ্করায়ন আসছে সব আমি করাই দিছি গত ক্লাসে। ওমা ভাই, এ তো মেডিভার্সিটি প্রোগ্রাম। আরে ধবড়া, পড়তে হয় এমন ভাবে যাতে করে যেই জায়গা থেকে তুমি পড়ো, মানে যেই জায়গায় প্রশ্ন দেখো তুমি পারবা, এটা হচ্ছে মূল কথা। কারণ এটা বুয়েটে আসছে তো কি হয়েছে? আপনি পড়ছেন যে এটা পারছেন কিনা এরকম, হ্যাঁ ভাই পারছি, শেষ, আলোচনা শেষ। ঠিক আছে, ওকে। কে জানি বলছে ফলস, তোরাই ফলস বানায় যেমন রে। আচ্ছা, শক্তিমাত্রার ভিত্তিতে লিগ্যান্ড, শক্তিমাত্রার ভিত্তিতে দুই ধরনের লিগ্যান্ড হয়, হ্যাঁ শক্তিমাত্রার ভিত্তিতে দুই ধরনের লিগ্যান্ড হয়। তাহলে একটা তো হচ্ছে চার্জের সাপেক্ষে, একটা কি চার্জের সাপেক্ষে, একটা হচ্ছে শক্তিমাত্রার সাপেক্ষে, একটা হচ্ছে শক্তিমাত্রার সাপেক্ষে। তাহলে শক্তিমাত্রার সাপেক্ষে কয় ধরনের লিগ্যান্ড হয় ভাইয়া? দুই ধরনের লিগ্যান্ড হয়। কয় ধরনের লিগ্যান্ড হয়? দুই ধরনের লিগ্যান্ড হয়। শক্তিমাত্রার সাপেক্ষে দুই ধরনের লিগ্যান্ড হয়। একটা হচ্ছে গিয়ে, বুঝতে পারতেছেন, একটা হচ্ছে সবল লিগ্যান্ড, আরেকটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। একটা হচ্ছে সবল লিগ্যান্ড, আরেকটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। মনে রাখার দরকার নেই, একটু পরে ভুলে যায়, হ্যাঁ একটু পরে ভুলে যায়। কারা সবল লিগ্যান্ড একটু চিহ্না রাখেন, চেহারা দেখেন। কার্বন, কার্বন, নাইট্রোজেন, ইএন মানে ইথিলিন ডাইঅ্যামিন, একটু আগে দেখাইছিলাম, অ্যামোনিয়া। মনে রাখবেন, যদি কার্বন ডোনার হয় বা নাইট্রোজেন ডোনার হয়, এভাবে চিন্তা করবেন, কার্বন আর নাইট্রোজেন ওরা যদি ডোনার হয়, ডোনার মানে কি? ইলেকট্রন দান করে, হ্যাঁ। তো কার্বন আর নাইট্রোজেন যদি ডোনার হিসেবে কাজ করে, তাহলে ওরা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, ওরা হচ্ছে স্ট্রং। কার্বন আর নাইট্রোজেন যদি ডোনার হিসেবে কাজ করে, ওরা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। আর যদি অক্সিজেন, হ্যালোজেন এরা হচ্ছে ডোনার হিসেবে কাজ করে, তখন যেমন দেখেন এই যে পানি, পানির ভিতরে কে ডোনার হিসেবে কাজ করে? অক্সিজেন। হাইড্রোক্সিল আয়ন, ওর ভিতরে কে ডোনার হিসেবে কাজ করে? অক্সিজেন, তাই না? মানে লোন পেয়ারটা কে দেয়? ডোনার মানে কি? যে ইলেকট্রন দান করে। তাহলে অক্সিজেন আর হ্যালোজেন ওরা যদি ইলেকট্রন দান করে, ওরা যদি ইলেকট্রন দান করে, তাহলে এটা কি হবে? উইক লিগ্যান্ড। ওরা কি হবে? উইক লিগ্যান্ড হবে। তাহলে এটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, এরা হচ্ছে উইক লিগ্যান্ড। এরা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, এরা হচ্ছে উইক লিগ্যান্ড। এরা স্ট্রং লিগ্যান্ড, এরা উইক লিগ্যান্ড। তাহলে কার্বন যদি ডোনার হিসেবে কাজ করে, নাইট্রোজেন যদি ডোনার হিসেবে কাজ করে, এগুলো স্ট্রং লিগ্যান্ড। আর অক্সিজেন যদি ডোনার হিসেবে কাজ করে, হ্যালোজেন যদি ডোনার হিসেবে কাজ করে, এরা হচ্ছে উইক লিগ্যান্ড। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসেন, এবার আসেন বুঝেন। তারপরে হচ্ছে সন্নিবেশ সংখ্যার, সন্নিবেশ বন্ধন সংখ্যার ভিত্তিতে। আচ্ছা, সন্নিবেশ একটু লেখেন এই জায়গায়, হ্যাঁ সন্নিবেশ সংখ্যার ভিত্তিতে, সন্নিবেশ সংখ্যার ভিত্তিতে, এই যে এই জায়গা থেকে ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসে, এই জায়গা থেকে। তার মানে এইটা মনে রাখতে হবে, সন্নিবেশ সংখ্যার ভিত্তিতে লিগ্যান্ড কয় প্রকার? লিগ্যান্ড 6 প্রকার। সেটা হচ্ছে মোনোডেন্টেড, একযোজি, দ্বিযোজি, হ্যাঁ দ্বিযোজি, ত্রিযোজি, চতুর্যোজি, পঞ্চযোজি, ষষ্ঠযোজি। মানে আপনি যেমন মনে করছেন অনেক কঠিন, এরকম কিছু না। ষষ্ঠ যোজিরে বলা হয় স্বরযোজি। মানে ওই যে মোনোডেন্টেড, ডাইডেন্টেড, ট্রাইডেন্টেড, তারপরে হেক্সাডেন্টেড। একটা একটা মেয়ে একটু আগে কমেন্ট করছিল যে ভাই কঠিন টার্মগুলো ইংরেজিতে বললেন, এই জন্য একটু ইংরেজি লাগাইতেছে, আর কিছু না। তাহলে সন্নিবেশ সংখ্যার ভিত্তিতে লিগ্যান্ড কয় ধরনের? 6 ধরনের। আমরা এগুলো মুখস্থ রাখবো না, আমরা প্রশ্ন সলভ করলে বুঝে যাব, আমরা প্রশ্ন সলভ করলে বুঝে যাব, টেনশনের কোনো কারণ নেই। আমাকে একটু বলেন লিগ্যান্ড ডান, বাকিটা আমি দেখতেছি, বাকিটা আমি দেখতেছি, সমস্যা নেই। যেমন এই যে এই জায়গায় একটা জিনিস দেওয়া আছে, যেমন অ্যামোনিয়া, ওর আধান আছে, মানে ওর কি চার্জ আছে? নাই। সায়ানাইড, ওর কি চার্জ আছে? হ্যাঁ আছে। মানে এগুলো পড়ার দরকার নেই, এগুলো আপনি পারবেন, এগুলো পারেন, যেগুলো দরকার এগুলাই। তাহলে এটা কি মোনোডেন্টেড, মানে 1 2 3 4 5 6, হ্যাঁ। দুইয়ের উদাহরণ মনে রাখেন, অক্সালেটো C2O4 2-, তারপরে ইএন ইথিলিন ডাইঅ্যামিন। আর 6-এর উদাহরণটা আমার এখন পড়তে হবে, একটু পরে পড়বো, সমস্যা নেই। ওকে ডান, ডান, ঠিক আছে। আসুন এখন সিকেরুইটের একটা
জোস প্রশ্ন সলভ করবো, সিরিয়াসলি বলতেছি জোস প্রশ্ন। ভাইয়া সিকের ওয়েটের প্রশ্ন কেন সলভ করাচ্ছেন? তোরে সলভ করাচ্ছি তোর ভালোর জন্য করাচ্ছি, তোর খারাপ বুঝে করাচ্ছি না। আমি এই প্রশ্নটা যদি সলভ না করাই আমার লাভ, তোর লাভ না, আমার লাভ। আর আমি যদি এই প্রশ্নটা সলভ করাই তাইলে তোর লাভ। দেখ, ইডিটিএ একটি কিলেটিং এজেন্ট। ওই যে আমরা কর্মমুখী রসায়নে পড়ছি না, আপনি কি কর্মমুখী রসায়ন পড়ছেন কোনো সময়? অ্যান্টি মাইক্রোবায়েল, অ্যান্টি আপনার কি বলে হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, তারপরে কিলেটিং এজেন্ট পড়ছি না? কিলেটিং এজেন্টের একটা উদাহরণ হচ্ছে কি ইডিটিএ, ইডিটিএ, ইডিটিএ। ওকে, আচ্ছা, কিলেটিং এজেন্ট যা আন্তর্জাতিকভাবে অনুমোদিত ফুড প্রিজারভেটিভ। ওকে, একটি ফেরাস, ফেরিক বা কোবাল্ট ইত্যাদি আয়নের সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হতে পারে। ইডিটিএ আয়নে কতটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে? পড়ালেখা ইডিটিএ। ওকে, আসেন দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইডিটিএ আমরা একটু ভাঙি, ইডিটিএ, ঠিক আছে? ইডিটিএ মানে কি? ইথিলিন, ইথিলিন, ইথিলিন। ইথিলিন মানে কি ভাই? ইথিলিন মানে হচ্ছে ইথিন। ইথিলিন মানে আসলে ইথিন, ঠিক আছে? ইথিলিন মানে কি? ইথিন। ইথিন মানে কি? ইথিন মানে হচ্ছে, এটা তো সবাই জানি। ওকে, আচ্ছা, ডি মানে হচ্ছে ডাই, ডি মানে হচ্ছে ডাই, তাহলে ইথিলিন ডাই অ্যামিন আর কি, ডি মানে হচ্ছে ডাই অ্যামিন, হ্যাঁ ডাই অ্যামিন। তাহলে ইথিলিনের ভিতরে ডাইঅ্যামিন, ইথিলিনের ভিতরে ডাইঅ্যামিন, খেয়াল করেন। তাহলে ইথিলিন তো ছিল, ছিল কি ইথিলিন, এখন ইথিলিনের ভিতরে ডাইঅ্যামিন। তাহলে ইথিলিনের ভিতরে ডাইঅ্যামিন কেমনে হয়? একটা হাত তো ভাঙতে হবে, তাই না? একটা হাত ভাঙতে হবে, তাহলে একটা হাত ভেঙে দিলাম। অ্যামিন মানে কি? অ্যামিন মানে NH2 না? এই অ্যামিন মানে কি? NH2 না? এটাই তো অ্যামিন গ্রুপ, এই এটাই তো অ্যামাইনো গ্রুপ, রাইট? অ্যামিনো গ্রুপ। ওকে, তাহলে ইথিলিন ছিল, ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ছিল, ইথিলিন ডাইঅ্যামিন। ওকে, ওকে, এবার টি মানে হচ্ছে টেট্রা, মানে চারটা। এ মানে হচ্ছে অ্যাসিটেট, অ্যাসিটেট মানে কি? অ্যাসিটেট মানে কি বলতো? এই যে দেখো তো, আমরা পড়ছি না ভিনেগার, ভাইয়া ভিনেগার, ভাইয়া ভিনেগার পড়ছো? হ্যাঁ ভাইয়া ভিনেগার। ওর নামটা কি? ওর নাম হচ্ছে, ওর নাম কি? ওর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ওর নাম কি? ওর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তাই না? অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই যে এই যদি H+টা ছাইড়া দেয় তাহলে এটা কি হবে? অ্যাসিটেট আয়ন হবে। কি হবে এটা? অ্যাসিটেট আয়ন, হ্যাঁ অ্যাসিটেট আয়ন। ক্লিয়ার? তাহলে টেট্রা অ্যাসিটেট, অ্যাসিটেট মানে কি? অ্যাসিটেট মানে হচ্ছে CH3COO-, CH3COO-। তার মানে ছিল কিন্তু ইথিলিন, এরপরে হইল ইথিলিন ডাইঅ্যামিন। এইবার ডাইঅ্যামিনের ভিতরে টেট্রা অ্যাসিটেট, মানে চারটা অ্যাসিটেট, চারটা অ্যাসিটেট। কেমনে 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 ভাই? দেখো 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 দেখো, ইথিলিন ডাইঅ্যামিন কেমন? এই যে এটাই তো ইথিলিন ডাইঅ্যামিন, তাই না? ইথিলিন ডাইঅ্যামিন। এখন চিন্তা করো তো, ইথিলিন ডাইঅ্যামিন, এখন টেট্রা অ্যাসিটেট মানে কি? চারটা অ্যাসিটেট আইসা পড়ছে, চারটা অ্যাসিটেট আইসা পড়ছে, চারটা অ্যাসিটেট আইসা পড়ছে, তার মানে চারটা অ্যাসিটেট, CH3COO-, 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 CH3COO-। এই যে এইটারে বলা হয় ইডিটিএ, এইটাকে বলা হয় কি? ইডিটিএ। তাহলে দেখো, ইথিলিন ডাইঅ্যামিন মানে ছিল ইথিলিন, পরে দুইটা হাইড্রোজেন মানে একটা হাত ভেঙে গেছে, দুই, তাহলে দুইটা অ্যামিন আসছে। এবার অ্যামিনগুলো চলে গিয়ে কি আসছে? চারটা অ্যাসিটেট। তাহলে ইডিটিএ মানে কি? ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট আয়ন। ক্লিয়ার? ওকে ফাইন। এখন বলছে ও কয়টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। আচ্ছা, আগে বুঝতে হবে ও কত যোজি। ও কত যোজি মানে কি? লিগ্যান্ড, লিগ্যান্ড না? হ্যাঁ লিগ্যান্ড। খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। তুমি কি জানো অ্যানায়ন হইলে লিগ্যান্ড হয়? তাহলে ও অ্যানায়ন, ও একটা সন্নিবেশ তৈরি করবে, ও একটা সন্নিবেশ তৈরি করবে, ও একটা সন্নিবেশ তৈরি করবে, ও একটা সন্নিবেশ তৈরি করবে। ক্লিয়ার? এবার তুমি চিন্তা করো, তুমি কি এটা জানো না যে অ্যামোনিয়ার এই যে নাইট্রোজেনের কি আছে বলো তো? লোন পেয়ার আছে না? হ্যাঁ লোন পেয়ার আছে। তার মানে দেখো তো, এই নাইট্রোজেনটা কি? ও একটা তোমার কি বলো সন্নিবেশ দিবে, ও আরেকটা সন্নিবেশ দিবে। তার মানে ও কত যোজি, ও কত যোজি লিগ্যান্ড,
ও হচ্ছে সরযোজী লিগ্যান্ড। ও কয়টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে? ও 6টা সন্নিবেশ বন্ধন তৈরি করতে পারে। ওর হাত কয়টা? ওর হাত 6টা। এভাবে চিন্তা করো, এভাবেও চিন্তা করতে পারো যে ওর হাত কয়টা? ওর হাত 6টা। ক্লিয়ার? ও কয়টা সন্নিবেশ দিতে পারে? ও 6টা সন্নিবেশ দিতে পারে। তার মানে দেখো ভাইয়া, শুনো, তুমি মনোযোগ দিয়ে শুনো। আমি কিন্তু তোমাকে মুখস্থ করাইতে পারতাম যে ইডিটিএ 6টা সন্নিবেশ দেয়, ইডিটিএ 6টা, ইডিটিএ 6টা, ইডিটিএ 6টা। শেষ না? আমার পড়ানো শেষ না? আমার দরকার ছিল এটা দেখানোর? দরকার ছিল? দরকার ছিল না। বাট আমি কিন্তু বাবা বাজারের কেমিস্ট্রি টিচার না, তোমারে পড়াইতে আসছি, তাই না? একটু পড়তে পড়তে দাও, তুমি শিখো, তোমার লাভ হবে। এখন তোমার একটা জিনিস বলছিলাম একটু আগে, যে এই যে দেখো অক্সালেট আয়ন, অক্সালেট আয়ন চিন্তা করো, দেখো তো এই যে অক্সালেট আয়ন, অক্সালেট মানে কি বলো তো? তোমার আমি শিখাইছি, এটা কিন্তু গুণগত রসায়নে শিখাইছি। দেখো তো অক্সালেট মানে কেমনে আসে? অক্সালিক অ্যাসিড না? এই এটা কি অক্সালিক অ্যাসিড না? মনে আছে পড়াইছিলাম যে অক্সালিক অ্যাসিড H2C2O4, হ্যাঁ, H2C2O4, 19 পড়ছো, H2C2O4 অক্সালিক অ্যাসিড কই থাকে বলো তো? কই থাকে? টমেটোতে থাকে। কই থাকে? টমেটোতে থাকে। কই থাকে? টমেটোতে থাকে। তাহলে অক্সালিক অ্যাসিড। এবার দেখো, তাহলে যদি অক্সালিক অ্যাসিড দুইটা H প্লাসে ছাইড়া দেয়, তাহলে C2O4 2 মাইনাস হবে না? এটা কি দেখো তো? C2O4 2 মাইনাস না? দেখো তো 2 মাইনাস না? 2 মাইনাস। তাহলে এখন বলো তো ও আসলে কয় যোজি লিগ্যান্ড? ভাইয়া ও একটা দিবে আর ও একটা দিবে। এই যে মনে করো, এই যে আমার এটা হচ্ছে মেটাল, এই যে এটা হচ্ছে মেটাল, মনে করো M2 প্লাস ফেরাস আয়ন, মনে করো ফেরাস আয়ন Fe2 প্লাস, মেটাল 2 প্লাস, মেটাল 2 প্লাস মানে কি? ফেরাস আয়ন। তাহলে এই দেখো সি ডাবল ও মাইনাস, সি ডাবল ও মাইনাস, ওরা কি দিছে? ওরা দুইজন মিলে কি করবে এখন? এই যে সন্নিবেশে বন্ধনের মাধ্যমে দান করবে। ক্লিয়ার বাবা? ওকে ফাইন। এই যে দেখো, এই যে দেখো, এই জায়গায় কি একটা, এই জায়গায় কি একটা গর্তের মতো তৈরি হয়েছে না? এটার ভিতরে কি একটা খালি জায়গা আছে না? খালি জায়গা, খালি জায়গা আছে না? এই খালি জায়গাগুলোকে বলা হয় চিলেট। খালি জায়গাকে বলা হয় চিলেট, চিলেট। খালি জায়গাকে কি বলা হয়? চিলেট বলা হয়, চিলেট বলা হয়। খালি জায়গাগুলোকে বলা হয় চিলেট। যাই হোক, হোয়াটএভার। তো এই যে দেখো, এই যে তোমার একটু আগে বলছিলাম না ইঞ্জিনিয়ারিংয়ে এটার লেকচার 6 ঘন্টা। এখন কি তুমি আইডিয়া পাচ্ছ কেন 6 ঘন্টা? কারণ আমি মানে A to Z প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে পড়াই, বুঝছো? তো যাই হোক, তাহলে এখন দেখো, এখন দেখো, তাহলে এবার তুমি আমারে বলো, এই দেখো, এই দেখো ইএন মানে কি ছিল? ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিন মানে কি বলো তো? ইথিলিন ডায়ামিন মানে কি? এইটা না বলো তো? এই যে এইটা না? এখন কি আর অ্যাসিডেট আছে? না, অ্যাসিডেট নাই, ইথিলিন ডায়ামিন। তাহলে ও কয় যোজি বলো তো? এই যে ভাইয়া ও 2 যোজি, এই যে ও 2 যোজি। তার মানে ও সন্নিবেশ কয়টা দিবে? 2 যোজি। ও কি 2 যোজি? হ্যাঁ, 2 যোজি, 2 যোজি। আমি ভাইয়া তোমার মুখস্থ করাইতে পারতাম, বাট আমি চাচ্ছি না তুমি মুখস্থ করো। এটি বুঝে পড়ার জিনিস, এটি বুঝে পড়লে তোমার লাভ, আমার লাভ না। এটি ক্লিয়ার? ওকে ডান, আমার কাজ শেষ। এবার বলো তো ভাইয়া যে কি বলে এটাকে, এতক্ষণ যা পড়াইছি তুমি বুঝছো কিনা বলো তো? ইডিটিএটা তুমি বুঝছো কিনা? ইডিটিএ বুঝলে হয়ে যাবে, বলো। চিলেট না কিলেট? চিলেট, অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে চিলেট। আমি তো তাই জানি, ল্যাঙ্গুয়েজে ডিফারেন্স আছে আর কি, মানে ফ্রেঞ্চ, ল্যাটিন। ওকে, সবাই কি পড়তেছি? সবাই কি বুঝছি বাবা? আমি কি তোমার কষ্ট দিলাম? বলো, আমি যে তোমার একটা জিনিস বুঝাইলাম, এটা তোমার আমি বুঝাইছি, এখন এটা বুঝানোকে অন্যায় করছে? অন্যায় করি নাই, তাই না বাবা? একটু বুঝে পড়ো, দেখবা তুমি এই যে পড়তেছো না আমার কাছে, আমার কাছে তো তুমি পড়তেছো, ঠিক আছে? তুমি এটার ফল পাবা তুমি যখন এক্সাম দিবা। যাও তুমি এক্সাম দাও। কালকে ইঞ্জিনিয়ারিং ব্যাচের একটি স্টুডেন্ট কমেন্ট করছে আমার পোস্টে, কমেন্ট করে বলতেছে ভাই বিশ্বাস করেন অনলাইনে বড় প্ল্যাটফর্ম, তারা এবার বই দিছে, ইঞ্জিনিয়ারিংয়ের বই দিছে, আমি বইটা খুলছি ভাই, 20% মুখে মুখে উত্তর দিছি, 80% ক্যালকুলেটর দিয়েই হয়ে গেছে। মানে এত প্র্যাকটিস করাই আমি। তার মানে আপনারা জাস্ট পড়েন, পড়া এবার যখন এক্সাম দিবেন, তারপরে হইলো গিয়া বিভিন্ন বই সলভ করবেন, তখন দেখবেন হচ্ছে জাস্ট পানি ভাত, পানি ভাত লাগবে। ওকে, চিলিং এজেন্ট কোনগুলা ভাইয়া? কর্মমুখী রসায়নের দিন দেখা করো, ঠিক আছে? আপাতত চুপ থাকো। এই দেখো, এবার বলো নিচের কোনটি লিগ্যান্ড নয়? নিচের কোনটি লিগ্যান্ড নয় বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, পারো কিনা দেখি। নিচের কোনটি লিগ্যান্ড নয়? নিচের কোনটি লিগ্যান্ড নয়?
ডি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কেন 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 ডি? এই তোমার গতকাল পড়াইছিলাম, দেখো এই জায়গায় পজিটিভ এটা হইতে পারতো, বাট দেখো নাইট্রোজেন কিন্তু লোন পেয়ারটা দিয়ে দিছে হাইড্রোজেন প্লাসে, তাইলে ঠিক আছে। দেখো এই নাইট্রোজেন, এই দেখো দেখো মনে আছে তোমার গতকাল পড়াইছিলাম, দেখো তো গতকাল তোমার পড়াইছি না, এই দেখো নাইট্রোজেন কিন্তু হাইড্রোজেন দিয়ে দিছে, তার মানে ও কি আর লিগেন্ড আছে বলো, এই ও কি আর লিগেন্ড আছে বলো তো, এই নাইট্রোজেনটাকে মানে এইটা কি আর লিগেন্ড আছে? না, লিগেন্ড নাই, তাই না, এটা আর লিগেন্ড নাই। এই যৌগটা কি এই অ্যানায়নটা কি লিগেন্ড, ক্যাটায়নটা কি লিগেন্ড আছে? নাই। তারপরে টেট্রাইমিন কপার সালফেট লিগেন্ড কোনটি? অ্যামোনিয়া। টেট্রাইমিন কপার সালফেট লিগেন্ড কোনটি? অ্যামোনিয়া। টেট্রাইমিন কপার সালফেট লিগেন্ড কোনটি? অ্যামোনিয়া। আচ্ছা, এই বিভিন্ন জটিল যৌগদের একটা লিস্ট দেওয়া আছে, কারা তড়িৎ বিশ্লেষ্য কারা তড়িৎ বিশ্লেষ্য না, এটা মুখস্থ করা লাগবে না, খালি একটা জিনিস মাথায় রেখো, নিকেল, এই যে নিকেল টেট্রাকার্বনিল নিকেল আয়ন, হ্যাঁ নিকেল এটা আর কি, টেট্রাকার্বনিল নিকেল আয়ন ও হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, বাকি সবই মোটামুটি তড়িৎ বিশ্লেষ্য। আপনি জাগরে জাগরে দেখেন সবাই কি তড়িৎ বিশ্লেষ্য, জাগরে জাগরে আপনি দেখেন সবাই তড়িৎ বিশ্লেষ্য, যাদের যাদের দেখেন সবাই তড়িৎ বিশ্লেষ্য। টেট্রাকার্বনিল নিকেল ও হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, জাস্ট একটু জেনে রাখেন, আর কিছু জানার দরকার নেই। ওকে, একটু জেনে রাখেন, আর কিছু জানার দরকার নেই। এরপর আচ্ছা, এই জটিল জগৎ, এই যে দেখেন, এই যে এইটাই খুঁজতেছিলাম রে, এইটাই খুঁজতেছিলাম, এটাই খুঁজতেছিলাম। দেখো বলছে জটিল জগতে অবস্থিত সন্নিবেশ সংখ্যা কত। এখন সন্নিবেশ সংখ্যা কারে বলে? সন্নিবেশ সংখ্যা খুব ক্লিয়ারলি শোনো, একদম ক্লিয়ার কনসেপ্ট, হ্যাঁ এই যে এই জায়গা থেকে প্রশ্ন আসে, তার মানে এটা লাগবে। সন্নিবেশ সংখ্যা, হ্যাঁ সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যা লাগবে, সন্নিবেশ সংখ্যা লাগবে। সন্নিবেশ সংখ্যা কি? সন্নিবেশ সংখ্যা হচ্ছে লিগেন্ড আছে কয়টা ইনটু কত যোজনী। তাহলে সন্নিবেশ সংখ্যা মানে কি? লিগেন্ড আছে কয়টা কত যোজনী, লিগেন্ড আছে কয়টা কত যোজনী। এই যে একজন বলছে 6, ভেরি গুড তানভীর, তানভীর ভেরি গুড। লিগেন্ড আছে কয়টা কত যোজনী, সন্নিবেশ সংখ্যা মানে কি? লিগেন্ড আছে কয়টা কত যোজনী। এবার দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে অ্যামোনিয়া ও একটা লিগেন্ড না, ও হচ্ছে লিগেন্ড 1, পানি ও হচ্ছে লিগেন্ড না, ও লিগেন্ড 2। এবার চিন্তা করো তো অ্যামোনিয়া কয়টা আছে বলো তো? লিগেন্ড 1, আমরা লিগেন্ড 1 এর সন্নিবেশ সংখ্যা দেখি, হ্যাঁ অ্যামোনিয়া আছে কয়টা বলো তো? 4টা। অ্যামোনিয়া আছে কয়টা? 4টা। এবার ওর হাত কয়টা? যোজনী মানে কি? হাত। ওর হাত কয়টা ভাইয়া দেখো তো? এই যে অ্যামোনিয়া ও কি করতে পারে বলো তো? ও একটা হাত দেয় না, তাহলে 4টা অ্যামোনিয়া, 4টা হাত দিবে। ওকে, আচ্ছা আবার পানি, পানি হচ্ছে আমার লিগেন্ড 2, পানি কি? পানি হচ্ছে আমার লিগেন্ড 2। তাহলে দেখো পানি, এই অক্সিজেন লোন, ভাইয়া সবসময় মাথায় রাখবা আমার 10টা লোন পেয়ার আছে, বাট আমি সবসময় দিব কয়টা? সবসময় লোন পেয়ার দেবে কয়টা? একটা। একটা যৌগে যদি একাধিক লোন পেয়ারও থাকে দিবে সবসময় কিন্তু একটা। পানিতে লোন পেয়ার আছে 2টা, বাট 2টাই দেয় না, একটা দেয় সবসময়, একটা দেয় সবসময়, একটা দিবে সবাই, এটা মাথায় রাখবা। তাহলে পানি, এই যে H2O, H2O, তাহলে ও কয়টা দিবে? একটা দিবে। তাহলে ও একটা দিবে মানে ওর হাত একটা, আর আছে কয়টা? 2টা, তাহলে 2 এটা। তাহলে আমার ওর সন্নিবেশ সংখ্যা দেখো, অ্যামোনিয়ার সন্নিবেশ সংখ্যা কত? অ্যামোনিয়ার সন্নিবেশ সংখ্যা 4, অ্যামোনিয়ার সন্নিবেশ সংখ্যা এই জায়গায় 4, পানির সন্নিবেশ সংখ্যা এখানে 2, আর পুরো যৌগটার সন্নিবেশ সংখ্যা তাহলে কত হবে? 6। প্রশ্ন কিন্তু অনেক রকম হইতে পারে, তোমাকে আমি বলতে পারতাম যে এই যে অ্যামোনিয়ার, অ্যামোনিয়ার অ্যামোনিয়ার হচ্ছে কি সন্নিবেশ সংখ্যা কত, তখন কিন্তু অ্যান্সার হইতো 4। যদি আমি তোমাকে বলতাম পানির সন্নিবেশ সংখ্যা কত, অ্যান্সার হইতো কত? 2। বলো তো বুঝছো কিনা, বলো তো বুঝছো কিনা। আচ্ছা তাহলে আমার একটা করে দাও, এই আমার একটা করে দাও দেখি পারো কিনা। আয়রন
আরেকটা হচ্ছে গিয়ে বলো সন্নিবেশ সংখ্যা কত, বলো দেখি পারো কিনা, বলো সন্নিবেশ সংখ্যা কত। কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার, সন্নিবেশ সংখ্যা, কোঅর্ডিনেশন নাম্বার বলো, বলো এখন বলো কোঅর্ডিনেশন নাম্বার। আরে এই অ্যামোনিয়ার লিগেন্ড দিতে পারে কি, মানে লোন পেয়ার দিতে পারে কয়টা, একটা, তার মানে হাত একটা, তাই না? হাত একটা বলতে কি বোঝো, তীর চিহ্ন, তীর চিহ্ন মানে হাত। তাহলে অ্যামোনিয়া একটা হাত আছে, মানে ওর যোজনী কত, এক। আর আছে কয়টা, চারটা। আছে কয়টা, চারটা। দেখো সন্নিবেশ সংখ্যা মানে কি, লিগেন্ডের আছে কয়টা আর যোজনী কত। তাহলে 4 একে 4। আবার পানির হাত কয়টা, একটা। আছে কয়টা, দুইটা, তাহলে 2 একে 2, তাহলে 4 আর 2 এ 6 শেষ। এখন কত হবে বলো তো? 3 4 3 4 3, এক একজন 4 3 4 3 লাগাই দিছে রে। একজন আবার বলছে 8, বাবা রে বাবা, এ তো হচ্ছে গিয়ে আরো এক কাঠি উপরে। আচ্ছা এটা 4 হবে, সরি, যদি এটা 4 হবে, হ্যাঁ, নাহলে যোজনী মিলতেছে না, যোজনী মিলতেছে না। যোজনী বলে কি, এটা 4 হবে। এবার বলো, এবার বলো। সরি সরি, হ্যাঁ এটা 4 হবে, এটা 4 হবে, নাহলে চার্জ মিলবে না। এই এটা 4 না হলে চার্জ মিলবে না। বলো এটা কত, তাড়াতাড়ি। 5 5 5 5 5। যারা 5 বলছে তাদেরকে থ্যাংক ইউ, যারা 5 বলছে তাদেরকে থ্যাংক ইউ, যারা 5 বলছে তাদেরকে থ্যাংক ইউ, কারণ তারা হইল অশিক্ষিত। দেখো এই ছাগল, এদিক তাকা। H2O, H2O মানে কি, ও ওর ওর হাত কয়টা, ওর হাত একটা কিন্তু। তাহলে ওর যোজনী কত, H2 এর যোজনী কত, যোজনী হচ্ছে, যোজনী কত, যোজনী হচ্ছে 1। তাহলে 4 একে 4, দেখো 4 একে 4, তার মানে এখানে 4টা। 4 একে 4 আছে, দেখো আছে কয়টা, কত যোজনী আছে কয়টা, 4টা, তাহলে 4 একে 4। এবার একটু আগে তোমারে শিখাইছি, এই বেটা একটু আগে শিখাইছি C2O4, C2O4, C2O4 কি হয়, C2O4 কেমন, এমন না? তাহলে ওর হাত কয়টা, ওর হাত কিন্তু দুইটা, ওর হাত কয়টা, দুইটা, তার মানে ওর যোজনী কত, ওর যোজনী হচ্ছে 2। আছে কয়টা, আছে একটা, তাহলে 2 একে 2, তাহলে টোটাল কি হবে, 4 আর 2 এ 6। ঠিক আছে। আরেকজনে বলছে 10, বাবা রে বাবা, এ তো, এ তো উঠতাছে, মানে এরা উঠতাছে, এরা উঠতে, এরা খালি উঠতাছে। আল্লাহু আকবার। যতগুলা থাকুক একটা দিবে। এই ভাইয়া এটা তো, এটা লোন পেয়ার না ছাগল, এটা মাইনাস 2টা, এটা 2টা মাইনাস। আমি লোন পেয়ার বলছি, মানে মুহূর্তের ভিতরে, মুহূর্তের ভিতরে আমারে দোষ দিয়ে দিতেছে, খেয়াল করছেন? ও কিন্তু দোষটা আমারই দিল। আমি বলছি লোন পেয়ার যাই থাকুক একটা দিবে, এটা তো দুইটা, দুইটা মাইনাস বেটা, এটা 2টা মাইনাস। ঠিক আছে। না বাইরের 2 কাউন্ট হবে না, মানে সন্নিবেশ সংখ্যা জিজ্ঞাসা করলে বাইরের 2 দেওয়ার দরকার নেই। মানে ব্যাপারটা হইল গিয়া আপনার এইটা টোটাল কয়টা হাত দিয়ে মেটালটাকে ধরতেছে ওইটা বুঝাইছে, হ্যাঁ, এটা টোটাল কয়টা হাত দিয়ে মেটালটাকে ধরতেছে এটা বুঝাইছে। বুঝছো এবার? হুম, ঠিক আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, H2O আছে কয়টা এখানে, 4টা, আর C2O4 একটা আছে, হ্যাঁ। দেখো এই যে H2O, H2O ওর হাত কয়টা, H2O ওর হাত কয়টা, হাত একটা, তাহলে মানে কি যোজনী 1। আর আছে কয়টা, আছে 4টা, তাহলে সন্নিবেশ সংখ্যা কত হবে, 4 একে 4। আর এই যে C2O4, C2O4 এর হাত কয়টা বলো, হাত কয়টা, 2টা, তাহলে যোজনী কত, যোজনী 2।
আছে কয়টা? আছে একটা। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত? 2 একে 2। তাহলে এই জায়গায় 2 4, আর এই জায়গায় 2, তার মানে কি হবে বলো? 4 2 এ 6টা। ওকে, H2 এর একটা হাত কেন? কারণ ও হচ্ছে একটা লোন পেয়ার দান করে, ও একটা লোন পেয়ার দান করে, এই জন্য। দুইটা লোন পেয়ার কখনো দান করে না। ওকে, তারপরে দেখো হেক্সা অ্যাকোয়া ফেরেটায়ন আর কি, এখানে বলছে কোন ধরনের বন্ধন বিদ্যমান? কি হবে বলো তো? সন্নিবেশ বন্ধন। এগুলো পারবো আমরা। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা কপার হবে আর কি। দেখো ডিউতে আসছে, এটা এটা ডিউতে আসছে। বলো 4 সন্নিবেশ সংখ্যা বিশিষ্ট জটিল যৌগ কোনটা? বলো এখন, বলো পারো কিনা দেখি, বলো। 4 সন্নিবেশ সংখ্যা যুক্ত জটিল যৌগ কোনটি? বলো 4 সন্নিবেশ সংখ্যা যুক্ত জটিল আয়ন কোনটি? ডি 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 ডি, হ্যাঁ হয়েছে ডি। দেখো ঢাকা ভার্সিটির প্রশ্ন তাহলে কি সলভ হয়েছে এই টপিক থেকে? হ্যাঁ হয়ে গেছে, শেষ। শঙ্করায়ন, শঙ্করায়ন এগুলো লাগবে, পড়াবো। দেখো কোনটি ডায়াম্যাগনেটিক? বলো কোনটি ডায়াম্যাগনেটিক? কোনটি ডায়াম্যাগনেটিক বলতে পারবা? কোনটি ডায়াম্যাগনেটিক? আয়রন, কোবাল্ট, নিকেল হচ্ছে ফেরোম্যাগনেটিক। জিঙ্ক অবস্থান্তর না, তাই ডায়াম্যাগনেটিক। মাথায় রাখবা, যদি জিজ্ঞাসা করে ডায়াম্যাগনেটিক কোনটা, দেখবা অবস্থান্তর না এরকম কিছু আছে কিনা। অবস্থান্তর না হইলে ডায়াম্যাগনেটিক, হ্যাঁ অবস্থান্তর না হইলে ডায়াম্যাগনেটিক, অবস্থান্তর না হইলে ডায়াম্যাগনেটিক, অবস্থান্তর না হলে ডায়াম্যাগনেটিক। ওকে, ওকে। সর্বাধিক প্যারাচুম্বকীয় কোনটি? বলো বলো তো সর্বাধিক প্যারাচুম্বকীয় কোনটি? সর্বাধিক প্যারাচুম্বকীয় কোনটি? যত বেশি, যত বেশি অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন, তত বেশি হচ্ছে গিয়ে কি প্যারাচুম্বকীয়। যত বেশি অযুগ্ম ইলেকট্রন, দেখো তো এখানে 3টা অযুগ্ম ইলেকট্রন আছে। দেখো এইভাবে চিন্তা করবা, ডি এর মাথায় কিন্তু 3 আছে, তাহলে ডি 3টা, ডি 5টা, ডি 10 মানে কি সব জোড়া। এই সব কিন্তু জোড়া হয়ে গেছে, সব জোড়া কিন্তু। ডি 10টা মানে কি প্রথমে 5টা এক স্পিনে, পরে বাকি 5টা অন্য স্পিনে। আর এখানে ডি 4টা, ডি 4টা মানে কি বলো তো? ডি 4টা মানে 4টা বিজোড়। তাহলে দেখো তো কে সবচেয়ে বেশি প্যারাচুম্বকীয় হবে? অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার বি। এই কে জানি বলছে রে, এ বলছে রে, কে জানি, এ রে, আরেকজন বলছে সি। সি না বাবা, সি না, সি সব মানে যুগ্ম হয়ে গেছে, হ্যাঁ সব সব যুগ্ম হয়ে গেছে। আচ্ছা এটা পারবো না। আচ্ছা সেটা হচ্ছে আমার এই ক্লাস শেষ করতে আরও 45 মিনিট সময় লাগবে। এই 45 মিনিট আমার পক্ষে এখন লাইভ ক্লাস লাইভে নেওয়া সম্ভব না। আমি 45 মিনিট আগামীকাল রেকর্ড করে দিব, ঠিক আছে? আগামীকাল রেকর্ড করে দিব, আজকে ছুটি দিব। মানে আমি আজকে পড়াইতেই আসছিলাম 1.5 ঘন্টা, আমি আজকে 1.5 ঘন্টা পড়াবো বলে আসছিলাম। হ্যাঁ, প্রথম 20 মিনিট একটা অনাকাঙ্ক্ষিত কারণে পড়াইতে পারিনি। 10টা থেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাচের ক্লাস, এটা হচ্ছে মূল কথা। ওই জায়গায় 4 ঘন্টা ক্লাস নিতে হবে। তো আমি যদি এখন এই জায়গায় 9টা 9:30 পর্যন্ত পড়াই, ওইটার স্লাইডে সমস্যা হবে, ওইটা স্লাইডে পুরোপুরি রেডি হয় নাই। তো এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী 45 মিনিট মানে এই ক্লাস শেষ করতে 45 মিনিট লাগবে। তো 45 মিনিট আমি রেকর্ড করে দিব আজকে। এখন এই মুহূর্তে আমার আর লাইভ ক্লাস নেওয়া সম্ভব না। এখন বলেন যতটুকু পড়াইছি বুঝছেন কিনা? আমি আগামীকাল রেকর্ড করে দিব। ওকে, ভ্যান্ডারওয়ালস মাথায় আছে, এই জায়গায় ভ্যান্ডারওয়ালস ছিল না। এই তোর কি মনে হয় এখানে ভ্যান্ডারওয়ালস ছিল না? এই তোর কি মনে হয় এখানে ভ্যান্ডারওয়ালস ছিল না? এই যে ভ্যান্ডারওয়ালস আছে না, ভ্যান্ডারওয়ালস আছে, এই যে ভ্যান্ডারওয়ালস আছে। মানে আরো 40 মিনিট লাগবে, 40 মিনিট পড়াইতে হবে। ওকে,
ক্লাসগুলো রাতেই ওইভাবে দিলে ভালো হইতো ভাই, এইটা মাফ কর ভাই, এটা পারবো না ভাই, এটা টাফ হয়ে যায় আমার জন্য বুঝছস। কারণ কি এখানে আসলে অনেকগুলো কাজ আছে ব্যাকএন্ডে, এটা ডাউনলোড করতে হবে, ইউটিউবে আপলোড দিতে হবে, খুব প্যারা বুঝছস, খুবই প্যারা। ট্রাই করবো, ট্রাই করবো, ট্রাই করবো। ঠিক আছে। আচ্ছা শুনেন, কেউ কি রাগ করছেন যে ভাইয়া আরেক ক্লাসের জন্য আমাদের ক্লাস নিচ্ছে না? না না না, ওইটাও আপনাদেরই ক্লাস, মানে 24 ব্যাচেরই ক্লাস। হ্যাঁ মানে হয়েছে কি, আজকে একটু হ্যাসেল হয়ে গেছে, রুটিনটা আজকে একটু ইয়া হয়ে গেছে ওদের, মানে কি করব সামনের, মানে এটা তো রানিং সপ্তাহ, কথা বুঝেন নাই, এটা রানিং সপ্তাহ, তো রানিং সপ্তাহে রুটিন চেঞ্জ করা যায় না। ওদের রাতের ক্লাসটা দুপুরে দিয়ে দিব, যাতে করে আপনাদের 3 ঘন্টা আপনারা পায়া যান। কথা কি বোঝা গেছে? এটা রানিং, যেমন এই উইক থেকে কিন্তু হুট করে আপনার 3 দিন করছি আমি, কথা বুঝেন, উইকে কিন্তু 2 দিন ক্লাস ছিল, তো হুট করে এই উইকে 3 দিন করলাম, তো এই জন্য একটু হ্যাসেল হয়ে গেছে। কেউ আবার মন খারাপ করেন না, হ্যাঁ কেউ মন খারাপ করেন না। এই উইকটা হ্যাসেল হওয়ার কারণ হচ্ছে আপনার ওই যে হুট করে আমি রুটিন করছি যে এই উইক থেকে আমি 3 দিন পড়াবো, না হলে আমরা হচ্ছে গিয়ে এই ক্লাসটা লাগতো না, ক্লাসটা লাগছে দেখে হচ্ছে গিয়ে ইয়া করা যাবে না, বুঝছেন? ওকে ডান। স্লাইডটা দিয়ে দিন, স্লাইড দিই না কবে, স্লাইডটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। তোমরা যত জায়গায় খালি পরীক্ষা দিবা, আইসা খালি পরীক্ষার প্রশ্নগুলো আমারে দিয়ে দিবা, বুঝছো? পরীক্ষার প্রশ্ন দেখলে তোমরা খুশি হয়ে যাবে, এখন থেকে পরীক্ষার প্রশ্ন দেখলেই খুশি হয়ে যাবা, দেখবা হচ্ছে সব পারো, বুঝছো? এই যে স্লাইড, এই যে স্লাইড আপলোড হয়ে গেছে, এই দেখো স্লাইড আপলোড হয়ে গেছে। এখন কি করবো জানো? এখন সুন্দর মতো খালি ক্যাপশনটা এডিট করে দিব, শেষ। ওকে, তাহলে আজকে এতটুকু থাকুক বাবা, সবাই দোয়া করো আমার জন্য। হ্যাঁ, দেখা হচ্ছে ইনশাল্লাহ। তোমার এই পার্টটা রেকর্ড নিয়ে আমি কালকেই আসতেছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমি কিন্তু তোমাদের প্রত্যেক দিন খবর রাখি, এমন বইলো না যে হচ্ছে কি এনাম ভাই আমরা অ্যাডমিশন ব্যাচ আমাদের খোঁজ খবর রাখে না। আমি প্রত্যেকটা দিন তোমাদের গ্রুপে থাকি, ইঞ্জিনিয়ারিংদের গ্রুপে থাকি, অ্যাডমিশনের সময় আমি একাডেমিককে ভুলে যাই, বুঝছো? তো সবাই দোয়া করো, আজকে এতটুকু থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।